ইচ্ছাত মাইকটা অন করে নি। সম্মানিত অতিথিবৃন্দ ও প্রিয় অংশগ্রহণকারীরা, এমডিএসইউ ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগতম। আমি আপনাদের সাথে আছি ইসরাত জাহান। 2020 সালের 20 মে এমডিএসইউ ক্যারিয়ার ক্লাবের যাত্রা শুরু হয়। যাত্রা লগ্নের পর থেকেই এই ক্লাবটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক গাইডলাইন দেওয়ার পাশাপাশি উন্নত ক্যারিয়ার গঠনের লক্ষ্যে বিভিন্ন ধরনের সেমিনার ও সেশনের আয়োজন করে যাচ্ছে। আশা করছি আজকের সন্ধ্যাটিও আপনাদের জন্য হবে জ্ঞান সমৃদ্ধ ও ভবিষ্যৎমুখী। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু ডিগ্রি নয়, সঠিক স্কিল, সঠিক দিক নির্দেশনা এবং ইন্ডাস্ট্রির বাস্তব ধারণাই একজন শিক্ষার্থীকে এগিয়ে রাখে। এই লক্ষ্যকে সামনে রেখেই এমডিএসইউ ক্যারিয়ার ক্লাব আজ আয়োজন করেছে বিশেষ এই সেশনের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ক্যারিয়ার অপরচুনিটিস অ্যান্ড ইন্ডাস্ট্রি ইনসাইট। এই সেশনের মাধ্যমে আজকে আমরা জানতে পারবো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ক্যারিয়ারের বাস্তব সুযোগ, ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করে এবং ভবিষ্যতের স্কিলগুলো আপনাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। এখন আমি পরিচয় করিয়ে দিতে চাই আজকের সম্মানিত বক্তাকে। আমাদের আজকের গেস্ট স্পিকার হলেন এমডি আব্দুল্লাহ আল কাউসার। তিনি একজন সার্টিফাইড ট্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সাপ্লাই চেইন প্রফেশনাল, ভাইস প্রেসিডেন্ট দ্য সাপ্লাই চেইন স্ট্রেট, TSCS অর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড প্রকিউরমেন্ট স্পেশালিস্ট, বাংলা ট্র্যাক লিমিটেড। তিনি দীর্ঘদিন ধরে সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন এবং বাস্তব অভিজ্ঞতা থেকে তরুণদের ক্যারিয়ার গাইডলাইন দিয়ে যাচ্ছেন। এখন আমি দেরি না করে অনুরোধ জানাচ্ছি এমডি আব্দুল্লাহ আল কাউসার স্যারকে যেন তিনি তার সেশনটি শুরু করতে পারেন। স্যার, অনুগ্রহ করে আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ ইশরাত এবং মাওলানা ভাসানী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ক্যারিয়ার ক্লাবকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য। আমি তাহলে একটু শেয়ার দিই, তাই না? প্রেজেন্টেশনটা শেয়ার দিই। দেখা যায় প্রেজেন্টেশনটা? জি ভাই, দেখা যাচ্ছে। সবাইকে আবারও অসংখ্য শুভেচ্ছা জানাই। আজকের এই সেশনে আমরা সেশনটা আয়োজন করছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপরে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কি কি ক্যারিয়ার অপরচুনিটিস আছে এবং আমাদের ইন্ডাস্ট্রির সাথে একাডেমির কোথায় কোথায় একটু গ্যাপ আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, যাতে আমরা লিঙ্ক আপ করতে পারি আমাদের জ্ঞানটা বা আমাদের যে জানাগুলো, একাডেমিক জানাগুলো, সেগুলো আমরা ইন্ডাস্ট্রির সাথে একটু লিঙ্ক আপ করতে পারি, যেটা আমাদের জব বা ক্যারিয়ারের সময় কাজে লাগবে। আজকে মেইনলি আমরা একটু ফান্ডামেন্টাল লেভেলে কথা বলবো একদমই সবার জন্য। আমার পরিচয়টা অলরেডি স্টার্ট দিয়েছে। আমি একজন সাপ্লাই চেইন প্রফেশনাল, এটা আমার বড় পরিচয়। আর একটা পরিচয় হলো আমি লার্নার, সবসময় শিখি, আপনাদেরকে শেখাতে গেলেও শিখি, আমি প্রফেশনালি সবসময় শিখছি। আর সাপ্লাই চেইন এমন একটা বিষয় যে আসলে ওই যে সময়ের সাথে সাথে যে পরিবর্তনটা হয়, সেটা সাপ্লাই চেইন কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে। যেমন এক সময় মানুষ বলতো লিন সাপ্লাই চেইন, এখন আসছে অ্যাজাইল সাপ্লাই চেইন, তারপরে আসছে হাইব্রিড সাপ্লাই চেইন। সময়ের সাথে যেমন সাপ্লাই চেইন পরিবর্তন হচ্ছে, তেমনি কিন্তু আমরাও পরিবর্তন হচ্ছি। এবং এই যে 15 বছর ধরে চাকরি করছি, 15 বছরে মনে হয় যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আমরা নতুন কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হই, যে চ্যালেঞ্জটা আগে হয়নি। এই যে নতুনত্বের সাথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ, এইটা কিন্তু আমাদের এই নতুনকে জানার আগ্রহটা বাড়িয়ে দেয়। চাকরিটা কিন্তু বা জবটা একঘেয়েমি লাগে না। এটা হলো সাপ্লাই চেইনের একটা সৌন্দর্য। আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করব, আমরা আসলে প্রথম দিকে আমাদের প্ল্যান হলো যে আমরা একটু মাইন্ডসেটটা ক্লিয়ার করব, আসলে সাপ্লাই চেইনটা কি। তারপরে আমরা সাপ্লাই চেইনের ফান্ডামেন্টাল বিষয়গুলো একটু আলোচনা করব। দেন আমরা সাপ্লাই চেইনের, আমি একটু পয়েন্টারটা নিয়ে নিই, দেন আমরা কি করবো, ক্যারিয়ার পাথ বা আমাদের ইন্ডাস্ট্রির সাথে কিভাবে লিঙ্ক আপ করতে পারি, আমার কি কি স্কিল দরকার, কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি। শেষে থাকবে কোশ্চেন আনসার সেশন। আর ক্যারিয়ার ক্লাব থেকে একটা কুইজেরও আয়োজন থাকতে পারে অনলাইনে, আমরা সময় পেলে ওটা আমরা আয়োজন করব।
আর আমাদের আসলে অবজেক্টিভটা কি? অবজেক্টিভ হলো সাপ্লাই চেইনটাকে বোঝা এবং আমার ক্যারিয়ার পাথটাকে এক্সপ্লোর করা এবং আমার কি কি স্কিল আছে সেগুলোকে মানে আরো বেশি আইডেন্টিফাই করা এবং সেটা অনুযায়ী আমার একটা ক্যারিয়ারের রোড ম্যাপ তৈরি করা। এটা হলো আমাদের ক্যারিয়ারের প্ল্যান। সো আজকের কোর্সটা মেইনলি আমরা বলছি সাপ্লাই চেইন বিগিনারদের জন্য মেইনলি। হ্যাঁ, এখন আমার ক্যারিয়ারে কোথায় কোথায় আমি কিভাবে লিঙ্ক আপ করতে পারি এটা জানতে হলে কিন্তু প্রথমে আমাকে জিনিসটা বুঝতে হবে যে আসলে জিনিসটা কি, সাপ্লাই চেইনটা কি। সাপ্লাই চেইনে যদি আমি বুঝতে পারি তখন আমরা লিঙ্ক আপ করতে পারবো আমার সাথে কোথায় কোথায় লিঙ্ক আপ হয়। একটা জিনিসের সোর্স করা থেকে মানে সেটাকে উৎস থেকে সেটা একটা সলিউশন পর্যন্ত পুরো যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিভাবে হয় সেটা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট আর গোয়িং টু লার্ন, আমরা আসলে কি শিখতে যাচ্ছি। আমরা শিখতে যাচ্ছি হলো, দেখেন একটা ছবিতে কি দেখা যায়, একটা চিকেন আর বারাক ওবামার হাতে চিকেন ফ্রাই। এই চিকেনটা কি এমনি এমনি ফ্রাই হয়ে বারাক ওবামার হাতে গেল নাকি কোনো প্রসেস আছে এখানে? এখানে নিশ্চয়ই কোনো প্রসেস আছে, ট্রান্সফর্ম হয়েছে কিছু কিছু প্রসেসের মধ্য দিয়ে। কি কি প্রসেস হতে পারে? আমরা এখানে কাজী ফার্মের উদাহরণ দিয়েছি। যদি কাজী ফার্মের কথা বলি, কাজী ফার্মের নিজস্ব ফার্ম আছে যেখানে চিকেন গুলো বা এই মুরগিগুলো বা ব্রয়লার মুরগিগুলো আবাদ করা হয়, চাষ করা হয় বা ফার্মে এগুলোকে করা হয়। তারপরে সেগুলো একটা নির্দিষ্ট আকারে কাস্টমার যেটা ধরেন অনেক ধরনের ফ্রাই হয়, বিভিন্ন ফ্রাইয়ের অনুযায়ী ডিজাইন করা হয়। ডিজাইন করে সেগুলোকে ফ্রোজেন করে, ফ্রোজেন করার পরে সেগুলো ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যে আমাদের বিভিন্ন আমাদের বাড়ির আশেপাশের আউটলেট গুলো আছে আউটলেট গুলোতে পাঠিয়ে দেয়। তারপরে আমরা যদি সেই আউটলেটে যাই, আউটলেট থেকে আমরা ফ্রোজেন আইটেম হিসেবে কিনতে পারি, অনেক সময় চিকেন ফ্রাই হিসেবে খাচ্ছি। তার মানে এই যে প্রসেস, এই প্রসেস অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। এই চিকেন থেকে সরাসরি কিন্তু চিকেন ফ্রাই হয়নি, অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। এই যে ফার্ম থেকে টেবিল, এই যে পুরো জার্নি, বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে পুরো জার্নি, এই জার্নিটাকেই কিন্তু আমরা কি বলছি? আমরা বলছি সাপ্লাই চেইন। ধরেন আইডিয়া নেন যে আমাদের হাতে এখন সবার হাতে একটা কফি আছে, হট কফি। আমরা কি একবার ফিল করতে পারছি যে এই কফি আমার কাছে কিভাবে আসলো? যে আমার কাছে একটা পানির বোতল আছে, দেখা যায়? আলিফ, দেখা যায় বোতল? হ্যাঁ, একটু মাঝে মাঝে রেসপন্স করবেন। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না আপনাদের, মাঝে মাঝে রেসপন্স করবেন। এই যে পানির বোতলটা আমার কাছে আসলো, পানির বোতলটা কিভাবে আসলো? এই পানির বোতলটা নিশ্চয়ই একটা প্রসেসের মধ্য দিয়ে আসছে। পানিটা কোথাও থেকে পিওর পানিটা কোথায় ফিল্টার করা হয়েছে, ফিল্টারের পরে সেটা বোতল কোনো আরেক জায়গা থেকে বোতলজাত হয়েছে। সে বোতলজাত হওয়ার পরে সে বোতলটা কোনো একটা গাড়ির মাধ্যমে বা ট্রান্সপোর্টের মাধ্যমে আমাদের আশেপাশের দোকানে দেওয়া হয়েছে। আমি কি করছি? আমি সে আশেপাশের দোকান থেকে মাম বোতলটা কিনছি। তার মানে এই যে প্রথম পানিটা পিওর করা হলো, পানি সোর্স থেকে শুরু করে সেটাকে পানিটাকে বোতলজাত করে সেটাকে বাজারজাত করে সেটা আমার পাশের বাড়ির দোকানে বা রিটেল শপে পাঠানো হলো, সেখান থেকে আমি কনজিউম করলাম। এই যে পুরো প্রক্রিয়া, পুরো জার্নি, এখানে কিন্তু বিহাইন্ড দ্য ব্যাকগ্রাউন্ড সাপ্লাই চেইন লুকিয়ে আছে। এই যে আমাদের নাস্তার টেবিলে আমরা সবসময় বিস্কিট খাই বা অনেকে বিস্কিট খেতে খেতে ট্রেনিংটা শুনছি, এই বিস্কিটেও কিন্তু একটা জার্নি আছে। ঠিক আছে? সো আমরা কি একবার থিঙ্ক করে দেখি যে এই যে আমাদের কফিটা আমাদের হাতে কিভাবে আসলো? কফিটা দেখা গেল যে কোনো একটা ব্রাজিল বা ইথিওপিয়া বা ধরে নিলাম ইন্ডিয়াতে হচ্ছে, এখন ইন্ডিয়াতে সেটা রোস্টেড হয়েছে, সেখানে চাষ হয়েছে, বিনটা সেখান থেকে কালেক্ট করে রোস্টেড করা হয়েছে ইতালিতে, সাধারণত যেটা প্রক্রিয়া। প্যাকেজ করা হয়েছে দেখা গেল সিঙ্গাপুরে, তারপর সেটা গ্লোবাল পোর্টের মাধ্যমে আমাদের লোকাল যেই কফি শপ গুলো আছে সেখানে সাপ্লাই দেওয়া হয়েছে। তার মানে এখানে ফার্মিং করা হলো, রোস্টিং করা হলো, প্যাকেজিং করা হলো, এখানে কিছু লজিস্টিক বা ট্রান্সপোর্টেশন ইনভলভ আছে, তারপরে সেটা রিটেইলারে বা আমাদের ক্যাফে শপে পাঠানো হলো। সব জায়গায় কিন্তু ভ্যালু অ্যাড হয়েছে। এই যে উইদাউট একটা স্টেপ যদি এখানে রোস্টিং না হয়, প্যাকেজিং না হয় বা সঠিকভাবে যদি একটা মান নিয়ন্ত্রণ না হয়, তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটা ভেঙে যাবে। তাহলে একটা স্টেপ কিন্তু আরেকটা স্টেপ ছাড়া হবে না। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন। এই জিনিসটা আসলে আজকে আমরা শিখতে যাচ্ছি যে এই যে একটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে এভরি স্টেজে, এই যে ফাইনাল প্রোডাক্ট, একটা র ম্যাটেরিয়াল থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট পর্যন্ত কাস্টমারের হাতে পৌঁছানো পর্যন্ত পুরো একটা জার্নি হচ্ছে। এই জার্নিটা কিভাবে হচ্ছে, এই জিনিসটা আজকে আমরা শিখতে যাচ্ছি। সো সাপ্লাই চেইন কিন্তু আমাদের ডেইলি লাইফের সাথে সম্পর্কযুক্ত।
আমরা যদি বলি যে সাপ্লাই চেইন শুধুমাত্র আমাদের কর্পোরেট অফিসের একটা ডিপার্টমেন্ট, তা কিন্তু না। সাপ্লাই চেইনকে একটা ইকোসিস্টেম বলা হয়। মানে বাস্তুতন্ত্রটা আপনারা অনেকেই পড়াশোনা করেছেন। বাস্তুতন্ত্র যেমন প্রত্যেকের সাথে আমরা প্রত্যেকটা সম্পর্কযুক্ত, তুমি সাপ্লাই চেইনটাও তাই, আমাদের ডেইলি লাইফের সাথে সম্পর্কযুক্ত। আবার অনেকে মনে করে যে শুধু সাপ্লাই চেইনটা হলো MBA ডিগ্রিধারীদের জন্য, সেটাও কিন্তু না। কারণ সাপ্লাই চেইনটা হলো যে আমাদের আশেপাশে বা আমাদের ডেইলি লাইফে যত কিছু প্রোডাক্ট আমরা কনজিউম করি, যা কিছু আমাদের লাগে, তার ব্যাকএন্ডের যে জার্নিটা, এই পুরো কানেক্টিভিটিটাকেই আমরা বলছি সাপ্লাই চেইন। আইডিয়া দেখিনি, সাপ্লাই চেইন কিন্তু MBA ডিগ্রি সাপ্লাই চেইনকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট সায়েন্স। তার মানে MBA যারা BBA বা MBA করছে তারা ছাড়াও আমরা কিন্তু যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা অন্যান্য ব্যাকগ্রাউন্ডে, তাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটিস আছে। কারণ এখানে বলা হয় সাপ্লাই চেইন, দেশের বাইরেগুলোতে BSc ইন সাপ্লাই চেইন বলা হয়, BSc ইঞ্জিনিয়ারিং এর সাপ্লাই চেইন বলা হয়, ঠিক আছে। তার মানে এখানে দুটো বিষয় ইনভলভ, একটা হলো ম্যানেজমেন্ট, যেটা হলো আমাদের বিজনেস ব্যাকগ্রাউন্ড ইস্যু, আর একটা হলো সায়েন্স, যেটা আমার ইঞ্জিনিয়ারিং বা আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড ইস্যু। দুইটা মিলে কানেক্টিভিটি মিলেই কিন্তু সাপ্লাই চেইন, নট অনলি শুধু BBA ম্যানেজমেন্ট বা নট অনলি শুধু সাপ্লাই চেইন বা সায়েন্স, ঠিক আছে, দুটার একটা কম্বিনেশন কাজ করে এখানে। এখন আমাদের ভিলেজে বলি বা শহরে বলি, আমরা যে সকালে চা খাচ্ছি, আমরা ভাত খাচ্ছি, আমাদের হাতের যে মোবাইলটা, ঠিক আছে, এই যে এই সবকিছুর পিছনে কি করছে, একটা সাইলেন্ট কোঅর্ডিনেটর ওয়ার্কিং কন্টিনিউয়াসলি। হ্যাঁ, পিছনে একদম সাইলেন্ট কোঅর্ডিনেটর কাজ করছে। বিহাইন্ড এভরি প্রোডাক্ট দেয়ার ইজ এ সিস্টেম। তার মানে এইটা তো আর ওই যে আমরা প্রথমেই বারাক ওবামার চিকেনের এক্সাম্পল দিলাম, যে মুরগিটা কি হলো, চিকেন ফ্রাই হিসেবে কনভার্ট হলো, এই পিছনে নিশ্চয়ই একটা সিস্টেম বা একটা ট্রান্সফরমেশন আছে। এই যে পুরো সিস্টেম বা জার্নি, এই সিস্টেমটাকে আমরা বলছি সাপ্লাই চেইন। এই যে বললাম যে অনেক বড় মানুষ মনে করে শুধু বড় বড় কোম্পানি সাপ্লাই চেইন থাকে, ছোট ছোট কোম্পানি সাপ্লাই চেইন থাকে না। কিন্তু প্রত্যেকটা ছোট কোম্পানি হোক বড় কোম্পানি, সব জায়গায় কিন্তু সাপ্লাই চেইন, আমাদের রান্নাঘরেও সাপ্লাই চেইন থাকে, ঠিক আছে। আমি একটা জিনিস বলি, গল্প বলি, সুযোগে গল্পটা মনে পড়ে গেল। আমার মেয়েকে আপনার জিজ্ঞাসা করা হয়েছিল ওর স্কুলে যে তোমার বাবা কি করে, তো বাবা সাপ্লাই চেইনে জব করে। বাবা সাপ্লাই চেইনে জব করে, টিচার জিজ্ঞেস করছে সাপ্লাই চেইন আবার কি জিনিস। হ্যাঁ, তো আমার মেয়ে বলছে যে সাপ্লাই চেইন হলো যে, ও নিজের মতো করে বলছে, ওকে আমি কখনো শিখাইনি। ও বলছে বাবা যেমন বাজারে গেল, বাজার করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে মা রান্না করে, মা রান্না করার পরে সে রান্নাটা আমরা খাই। এই যে বাবা রান্না যে ইয়াগুলো নিয়ে আসলো, সবজি বা মাছ মাংস নিয়ে আসলো, করে সেটা রান্না করে আমরা যে খাইলাম, এই পুরো জিনিসটাকে সাপ্লাই চেইন বলে। ও কিন্তু ওর মতো করে ব্যাখ্যা দিচ্ছে, আসলে কিন্তু সাপ্লাই চেইন তাই। তাহলে আমরা কি কখনো চিন্তা করছি যে এই যে আমাদের সকালের চাটা আমাদের হাতে, আমাদের বিস্কিটটা আমাদের কিভাবে আসলো, ঠিক আছে, এই আনসিন জার্নি যেটা যেটা আমরা দেখতে পাচ্ছি না, যে আমাদের সাইলেন্ট কোঅর্ডিনেটর ওয়ার্কিং কন্টিনিউয়াসলি আমাদের বিহাইন্ড আমাদের ডেইলি লাইফে কাজ করছে, এই বিষয়টাই কিন্তু সাপ্লাই চেইন। তাহলে সাপ্লাই চেইন শুধু একটা কর্পোরেট বা একটা কোম্পানি ইন্ডিভিজুয়াল ইস্যু না, সাপ্লাই চেইন কিন্তু আমার ডেইলি লাইফের সাথে সম্পর্কযুক্ত, যেটা আমরা জানতাম না যে এটা কি সাপ্লাই চেইন বলে, ঠিক আছে। তাহলে যদি এটা ডেইলি লাইফের সাথে সম্পর্কযুক্ত হয়, তাহলে মানে কি, আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই হই না কেন, আমরা কিন্তু এই জায়গায় কাজ করতে পারবো বা কাজ করার একটা সুযোগ আছে। সো হোয়াট এক্স্যাক্টলি দ্য সাপ্লাই চেইন ইজ, সিম্পল ওয়ার্ড থেকে যদি আমরা বলি যে একটা র ম্যাটেরিয়াল থেকে ফাইনাল প্রোডাক্ট, হ্যাঁ, আপনার হাতে আসলো, তার মানে ম্যাটেরিয়াল কাম ফ্রম হু প্রোডাক্ট দেম, ঠিক আছে, প্রডিউস দেম, কে তাকে প্রডিউস করলো, ট্রান্সপোর্ট করলো, একটা জায়গায় স্টোর করলো, সেটাকে আবার ট্রান্সপোর্টেশনে ডিস্ট্রিবিউট করলো, এই জার্নিটাকে আমরা সাপ্লাই চেইন বলছি, আমরা অলরেডি এটা বুঝে গেছি। হ্যাঁ, তাহলে এভরি প্রোডাক্ট হ্যাজ আ জার্নি অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কি করছে, মেক ইট পসিবল। এই যে প্রোডাক্টের জার্নিটা হচ্ছে, এই জার্নিটাকে পসিবল করছে কি একটা সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা বলছি সাপ্লাই চেইন। আমরা বিস্কিটের এক্সাম্পল দিয়েছিলাম, আমরা বারবার বিস্কিটের কথা বলছি। ধরে নিলাম যে গ্রামের কোথাও এই বিস্কিটের যেই গমটা বা হুইটটা কোথাও সেখানে উৎপন্ন হচ্ছে, তারপরে সেই হুইটটা সেখান থেকে আটা বা ফ্লোর তৈরি করা হচ্ছে, তৈরি করে সেই আটাটা কোনো একটা ফ্যাক্টরিতে সেখান থেকে বিস্কিট হচ্ছে, বিস্কিটটা প্যাকেটজাত করে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আমাদের রিটেল শপ বা বাড়ির আশেপাশে শপে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমরা দোকান থেকে 10 টাকা বা 20 টাকা দিয়ে আমরা এটা কিনছি এবং খাচ্ছি। তার জার্নি ফ্রম ফার্ম টু আমাদের মুখ পর্যন্ত, এই পুরো প্রসেসটাকে
আমরা বলছি সাপ্লাই চেন। হ্যাঁ, সো সাপ্লাই চেনের একটা কোর অবজেক্টিভ আছে। সাপ্লাই চেনের কোর অবজেক্টিভটা হলো যে আমরা বলছি যে রাইট প্রোডাক্ট, হ্যাঁ, রাইট প্রোডাক্ট রাইট টাইমে এবং রাইট প্লেসে রাইট প্রাইসে ইনশিওর করা। তাহলে কোর অবজেক্টিভটা কি হলো, যে সঠিক জিনিস। ধরেন আমার চাওয়ার রিকোয়ারমেন্ট হলো মাম পানি, হ্যাঁ, তো মাম পানির জায়গায় আমি ধরেন দিলাম হলো খোলা পানি, এটা তো রাইট প্রোডাক্ট হলো না, ঠিক আছে। তার মানে সঠিক জিনিসটা সঠিক সময়ের মধ্যে। ইন্ডাস্ট্রিতে যেটা হয়, সঠিক সময়ের মধ্যে না পেলে কিন্তু একটা অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায়, ঠিক আছে। যেমন ধরেন আমরা বাংলাকেটে যারা জব করি, আমাদের একটা জেনারেটরের শাটডাউন ইস্যু থাকে। বিভিন্ন কোম্পানি আমাদের জেনারেটর গুলো নেয়, যে শাটডাউন ইস্যু থাকে, মানে 1 মিনিট যদি জেনারেটর বা 5 মিনিট জেনারেটর বন্ধ থাকে, তাহলে কোটি কোটি টাকা লস হয় বড় বড় কোম্পানিগুলো, যেমন ইউনিলিভার বা ম্যারিকোতে কোটি কোটি টাকা লস। তার মানে তার 1 মিনিটের ভ্যালু কত? তার মানে ওই শাটডাউন হওয়ার মধ্যে তাকে আমাকে উইদিন মানে মিনিটের মধ্যে তাকে আমাকে সাপোর্টটা দেওয়া লাগবে, ঠিক আছে। তার মানে রাইট টাইমে ইনশিওর করা লাগবে এবং সঠিক জায়গায়। আমার ঠিকানা, আমার বাসা হলো একটা জায়গায় আর কুরিয়ার পাঠাইতেছে আরেক জায়গায়, রাইট প্লেস হলো না, ঠিক আছে। এবং সঠিক প্রাইসে, প্রাইসটা একটা ফ্যাক্ট, যেহেতু প্রফিটের সাথে সম্পর্কযুক্ত, রাইট প্রাইসে ইনশিওর করতে হবে, ঠিক আছে। সো হোয়াই দ্য সাপ্লাই চেইন ম্যাটার, কেন ম্যাটার হচ্ছে তার আগে আমরা একটু রিভিউ করে নিই। আমরা এতক্ষণ যা পড়ছিলাম যে আমরা যে জীবন ধারণ করছি তার প্রত্যেকটার সাথে সাপ্লাই চেইন সম্পর্কযুক্ত। আমাদের চায়ের কাপ থেকে মোবাইল পর্যন্ত কোনোটাই সাপ্লাই চেইন ছাড়া মুভ হচ্ছে না। একটা র মেটেরিয়াল থেকে শুরু করে, ঠিক আছে, কাঁচামাল, র মেটেরিয়াল কাঁচামাল থেকে শুরু করে একটা প্রোডাক্ট তৈরি হওয়া পর্যন্ত, তৈরি হয়ে আমার হাতে আসা পর্যন্ত পুরো যে জার্নি, সেই জার্নিটাকে আমরা সাপ্লাই চেইন বলছি। আমরা বিস্কিটের উদাহরণ দিয়েছি যে হুইট ফ্যাক্টরি থেকে সেটা বিস্কিট হয়ে ট্রান্সপোর্টের মাধ্যমে বা কোনো ভেহিকেলের মাধ্যমে আমাদের রিটেল শপে আসছে, সেখান থেকে আমি এটা কনজিউম করছি বা কিনছি, পারচেস করছি। এই পুরো প্রক্রিয়াকে আমরা সাপ্লাই চেইন বলছি। আরেকটা বিষয় বলছি, তার মানে কি সাপ্লাই চেইনটা কি হলো, হাউ ডু উই গেট দ্য প্রোডাক্ট ফ্রম র মেটেরিয়াল টু দ্য কনজিউমার। এই যে একটা র মেটেরিয়ালটা কি করছি, কনজিউমারের কাছে পাঠাচ্ছি, এই পুরো প্রক্রিয়া ইনটু-এন্ড যে প্রোডাক্টের যে একটা সিস্টেম, হ্যাঁ, বা যেভাবে করছি, এই প্রক্রিয়াটাকে আমরা বলছি সাপ্লাই চেইন। এখন দেখেন আমরা কিছু ব্যক্তির এক্সাম্পল দেখি। একটা সময় কেন আমরা সাপ্লাই চেইন আসলে শিখবো, একটা সময় ছিল যে আপনার যারা সিএ করা মানুষগুলো প্রত্যেকটা কোম্পানির সিইও হইতো, সিএ করা। এখন রিসেন্ট আপনি যদি এক্সাম্পল গুলো দেখেন, আপনি অ্যাপল কোম্পানির যে সিইও টিম কুক, উনি কিন্তু সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তারপরে ওয়ালমার্টের যিনি সিইও, তিনিও সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ড। ইন্টেল কর্পোরেশনের যে ব্রিয়ান যিনি সিইও, তিনিও সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ড। ফ্লেক্সের, জেনারেল মোটরসের, তারপরে ফোর্ডের, হ্যাঁ, বড় বড় যত কোম্পানি, নাইকির যত বড় বড় কোম্পানির সিইও এখন কিন্তু তারা একসময়, নাইকি তো উনি তো একসময় এক্সিকিউটিভ থেকে হয়েছে, সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ডের। ইভেন আমি যে কোম্পানিতে জব করি বাংলা ক্যাপ, তার সিইও কিন্তু সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ড। রিসেন্ট বাংলাদেশ ইউনিলিভারের যিনি সিইও হয়েছেন, ইনিও সাপ্লাই চেইন ডিরেক্টর থেকে সিইও হয়েছেন। তার মানে এখন যতগুলো কোম্পানির টপ সিইও হচ্ছে, সবাই কিন্তু সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ড থেকে হচ্ছে। তার মানে সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ডের যে, সে কিন্তু পুরো প্রক্রিয়াটা জানে, হ্যাঁ, পুরো, মানে তাকে বার্স আই ভিউ বলা হয় সাপ্লাই চেইনটাকে, সে পুরো প্রক্রিয়াটাই জানে। যার ফলে এই সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ডের লোকজন কিন্তু এখন বিভিন্ন কোম্পানিতে সিইও হচ্ছে। কারণ আপনি যদি সিইও হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনাকে সাপ্লাই চেইন জানতে হবে। তাহলে আমরা তো এতটুকু বুঝে গেলাম যে সাপ্লাই চেইন কি লিমিটেড টু বিবিএ বা এমবিএ স্টুডেন্ট? ইয়েস অর নো? সবাই বলেন ইয়েস অর নো? নো ভাই। নো। কারণ সাপ্লাই চেইন শুধু বিবিএ স্টুডেন্ট না, সাপ্লাই চেইনকে আমরা বলেছিলাম ম্যানেজমেন্ট সায়েন্স, যেটা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ম্যানেজমেন্ট সায়েন্স, যেটা সবকিছুর সাথে কিন্তু ইনভলভ আছে আমাদের, হ্যাঁ, একটা ব্রিজ, এটাকে ব্রিজ বলা হয়, সবকিছুর একটা ব্রিজ, ঠিক আছে। আমরা কিছু জব অপরচুনিটিস দেখি, ঠিক আছে। আমরা সিইওর এক্সাম্পল দেখলাম, আমাদের সাপ্লাই চেইন কেন আমরা পড়বো আসলে, জব অপরচুনিটিস দেখি। বাংলাদেশে লজিস্টিক্স বিডা কাজ করছে। এই বিডার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রায় 40,000 লোক লজিস্টিক্স, সাপ্লাই চেইন একটা পার্ট হলো লজিস্টিক্স কে আমরা বলি সাপ্লাই চেইনের হুইল। এই সাপ্লাই চেইনকে আমরা বললাম যে আমাদের বিস্কিটটা ওই যে গ্রাম থেকে নিয়ে এসে
তারপরে ফ্যাক্টরি থেকে আবার প্রসেস করে প্যাকেজিং করে আমাদের বাড়ির পাশে দোকানে দিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে এখানে কেউ না কেউ তো মুভ করাচ্ছে, এই মুভ করাচ্ছে যে তাকে আমরা বলি লজিস্টিক্স, ঠিক আছে, বা ডিস্ট্রিবিউশন টিম কাজ করে এখানে লজিস্টিক্স এর আন্ডারে। এই লজিস্টিক্স এর সেক্টরে, এই ডিস্ট্রিবিউশন বা লজিস্টিক্স সেক্টরে কিন্তু প্রায় 40,000 জবের সুযোগ রয়েছে, ঠিক আছে। কোথায় সুযোগ রয়েছে? তার মধ্যে একটা হলো মিরসরাই ইকোনমিক জোন। মিরসরাই ইকোনমিক জোনে যতটুকু আমি রিপোর্ট শুনলাম যে পরিমাণ লজিস্টিশিয়ান লাগবে সেই পরিমাণ লজিস্টিশিয়ান আমাদের দেশে এখনো নাই, ঠিক আছে। তার মানে এখানে যে প্রায় প্রজেক্ট হচ্ছে 1.3 বিলিয়নের যে প্রজেক্টটা হচ্ছে, সেখানে হিউজ লজিস্টিক সাপোর্ট লাগবে, হিউজ লজিস্টিশিয়ান লাগবে, সাপ্লাই চেইন ব্যাকগ্রাউন্ডের লোকজন লাগবে, ঠিক আছে। তাহলে এইখানে একটা বড় ধরনের স্কোপ তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশেও। সো আমরা কিন্তু এটা করতে পারি। আপনারা যখন কোনো ইন্টারভিউ ফেস করবেন, আমি কিন্তু একটু মিক্স আপ করছি সাপ্লাই চেইনের সাথে, আবার কিছুটা আপনাদের ক্যারিয়ারটা মিক্স আপ করছি যাতে আপনাদের বোরিং না লাগে। আপনারা যখনই কোনো জব ইন্টারভিউ ফেস করবেন, তখন একটা কমন প্রশ্ন আপনাকে ফার্স্ট টাইম, বা আমিও ফার্স্ট টাইম আসলে প্রথম প্রশ্ন করি যে তোমার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ধরেন সে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তোমার যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সেই সায়েন্স ব্যাকগ্রাউন্ডটাকে আমার সাপ্লাই চেইনের সাথে কিভাবে তুমি রিলেট করবে? তোমার যে ফুড টেকনোলজির ব্যাকগ্রাউন্ড, সেটা তুমি সাপ্লাই চেইনের সাথে কিভাবে রিলেট করবে? তোমার যে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তোমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আমার সাপ্লাই চেইনের সাথে কিভাবে রিলেট করবে? এটা একটা কমন প্রশ্ন আপনাকে করা হবে, যার আনসার যদি আপনাকে খুঁজতে হয়, প্রথমে আপনাকে নিজের অ্যাবিলিটিটাকে জানতে হবে এবং আপনার সফট স্কিল ব্যাকগ্রাউন্ডটাও লাগবে, ঠিক আছে। এটা আমরা শেষের দিকে আবার একটু ডিটেলস বলবো। তার মানে প্রথমে কিন্তু আমাকে শিখতে হবে সাপ্লাই চেইন বিষয়টা কি, সাপ্লাই চেইনে কোথায় আমি কানেক্ট করতে পারি। তখনই কিন্তু আমি কি করতে পারবো, লিঙ্ক সাপ্লাই চেইন উইথ কোর ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স ডিসিপ্লিনটাকে লিঙ্ক করতে পারবো। বিবিএ ম্যানেজমেন্ট যারা আছে, যারা সাপ্লাই চেইনে অলরেডি পড়াশোনা করছে, তারা তো লিঙ্ক করতেই পারবে। যারা আমরা বিবিএ বা এমবিএ করছি না, বা অন্য সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তারা কিন্তু আমরা কি করতে পারি, প্রথমে যে সাপ্লাই চেইনটাকে বুঝি, তার সাথে কিন্তু আমাদের লিঙ্ক করার একটা সুযোগ থাকবে, ঠিক আছে। আমি যখন প্রথম একটা কোম্পানিতে জয়েন করি, আপনার শিওর ক্যাশের নাম শুনছেন আপনারা, শিওর ক্যাশ। তো ওইখানে যখন আমি জয়েন করলাম, সেখানে আপনার মোটামুটি ধরেন যে 90% বুয়েটের ইঞ্জিনিয়ার ছিল, ঠিক আছে। তো আমি প্রথম হলাম যে নন বুয়েটিয়ান ওখানে জয়েন করছি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। তো যখন জয়েন করলাম, তখন আমাকে সিইও ডেকে বললো যে আপনাকে নিছি কারণ হলো যে এই যে ইঞ্জিনিয়াররা একভাবে চিন্তা করে আর আপনারা অন্যভাবে চিন্তা করেন, আমার এই অন্য চিন্তাটা দরকার, যে অন্যরা কিভাবে চিন্তা করছে সেই থিঙ্কিংটা দরকার। তার মানে যখন আপনি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন, তখন আপনাকে ওই জিনিসটাকে বড় একটা পয়েন্ট, যে আমার থিঙ্কিংটা অন্যরকম, নট লাইক শুধু ইঞ্জিনিয়ারদের মতো, লাইক শুধু বিবিএমবি এর মতো, আমি অন্যভাবে চিন্তা করতে পারি, ভিন্ন অ্যাঙ্গেলে চিন্তা করতে পারি। এই থিঙ্কিংটাকে আমি সাপ্লাই চেইন কাজে লাগাতে পারি, একটা ব্রাইট সুন্দর একটা আনসার দিতে পারি। সো ফুল সাপ্লাই চেইনের সংজ্ঞা কাকে বলে, বা ইন্ডাস্ট্রিতে সাপ্লাই চেইন কিভাবে কাজ করে, সেখানে যাওয়ার আগে আমরা ইন্ডাস্ট্রির কয়েকটা মেজর টার্মস দেখে নিই, যেটার সাথে আমাকে ডিফারেন্স করতে হবে, এটা আমাদের এলোমেলো হয়ে যাবে। ডিফারেন্সটা কি? প্রথম আমরা মার্কেটিংটা কি, মার্কেটিংটা বলছি যে আমরা মার্কেটিংটা, আমরা অনেকেই যারা এখানে পড়াশোনা করি মার্কেটিং, আমরা জানি যে মার্কেটটাকে আন্ডারস্ট্যান্ড করা, হ্যাঁ, যেখানে আমাদের অফিসিয়াল যে মূল কাজ থাকে, কাস্টমারকে এনগেজ রাখা। ব্র্যান্ডিংটা কি? ব্র্যান্ডিং লয়ালিটি তৈরি করে, মানুষের সাথে লয়ালিটি তৈরি করে, যেটা ব্র্যান্ডিং ইনশোর করে আইডেন্টিটি। বাংলা ক্যাটারপিলার, ঠিক আছে, এসিআই একটা প্রাণ একটা ব্র্যান্ড, হ্যাঁ, সবার নিজস্ব ব্র্যান্ড, মানে আইডেন্টিটি ক্রিয়েট করে, যেটা ট্রাস্ট এবং লয়ালিটি ইনশোর করে। সেলস তো আমরা জানি, প্রোডাক্ট সেল করা, রেভিনিউ জেনারেট করা। তাহলে সাপ্লাই চেইনটা কি? সবাই তো সব করে ফেললো। সাপ্লাই চেইনটা হলো এই যে সেলসম্যান সেলস অর্ডার নিয়ে আসলো, এই যে ব্র্যান্ড করলো, ইথিক্যাল মানে লয়ালিটি তৈরি করলো, এই যে মার্কেট ইনগেজ, পিপলকে ইনগেজ রাখলো, কিন্তু এই প্রোডাক্টটা এই কাস্টমারের কাছে কে ইনশোর করবে? এই কাস্টমারের ডিমান্ডটা কে ফুল করবে কে? সাপ্লাই চেইন। এই যে ফ্লো অফ গুডস এন্ড ইনফরমেশন, যেটা অপারেশন এফিসিয়েন্সি। তার মানে আপনার যদি মার্কেটিং, ব্র্যান্ডিং, সেলস যতই করেন না কেন, যদি সাপ্লাই চেইন ভেঙে যায়, সাপ্লাই চেইন যদি ফল ডাউন করে, তাহলে কিন্তু আপনি মার্কেটিং করে আপনার লাভ হবে না, আপনি কাস্টমার ডিমান্ড ফুল করতে পারবেন না, আপনার সেলস কমে যাবে, রেভিনিউ কমে যাবে। তার মানে আলটিমেটলি সেলকে যদি বাঁচায় রাখতে হয়, তাহলে কিন্তু আপনার সাপ্লাই চেইন সম্পর্কে আইডিয়া থাকলে বা সাপ্লাই চেইনকে জানা লাগবে, বা সাপ্লাই চেইন এখানে একটা বড় ভূমিকা আছে, ঠিক আছে। সো আসলে হোয়াট ইজ সাপ্লাই চেইন? এই যে পিপল কানেক্টেড, সো এই সাপ্লাই চেইন আমরা একটু দেখে নিই। যে সাপ্লাই চেইনের যার নাম না বললেই নয়, নিথ অলিভার, উনি 1982-তে
তার একটা ইন্টারভিউ প্রথম ফাইন্যান্সিয়াল টাইমস এই সাপ্লাই চেইন শব্দটা উনি প্রথম ক্রিয়েট করছে বা আমাদের পরিচয় করে দিয়েছে। আসলে সাপ্লাই চেইন আগে ছিল না, আগে ছিল আপনার লজিস্টিক্স, যে শব্দটা অনেক আগে থেকেই আপনার যারা আমাদের আর্ম ফোর্স চাকরি করে ওনারা ওনাদের যে বিভিন্ন আর্মের যে মেশিনারিজ আছে বা ওদের যে গোলাবারুদ যেগুলো আছে সেগুলোর জন্য ওনারা ওই লজিস্টিক্স শব্দটা ব্যবহার করতো। সেই আর্মিদের লজিস্টিক্স থেকেই প্রথম 1982-তে, খুব বেশি দিন না, 1982-তে এই সাপ্লাই চেইন শব্দটা আসছে। ঠিক আছে, তো আমরা দেখে নিলাম একটা ভিডিও দেখি আমরা। আমাদের সাথে ফেসবুক লাইভে 200+ পার্টিসিপেন্ট অ্যাড হয়েছে ইতিমধ্যে। ওকে, নাইস, থ্যাংক ইউ, সবাইকে ওয়েলকাম। আচ্ছা, ভিডিওটা কি শোনা যাচ্ছে? একটু জানাবে না, শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যায়? সাউন্ড আসতেছে না। আচ্ছা, সাউন্ডের অনেক সময় ডিস্টার্ব হয়, আমরা দেখি ভিডিওটা যে একটু, আমি পরে ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে অ্যালেক্স নামের একজন ভদ্রলোকের কথা বলা হচ্ছে, যিনি তার একটা আইফোন 13-এর জন্য প্রথম যখন স্টোরে গেল, স্টোরে যে জিজ্ঞেস করছে যে আইফোন 13 নাই কেন, তখন উনি বললো যে এটা আউট অফ স্টক হয়ে গেছে, আইফোন 13টা আউট অফ স্টক হয়ে গেছে। হ্যাঁ, এটা কেন স্টক হয়েছে? সাপ্লাই চেইন ইনএফিসিয়েন্সি, সাপ্লাই চেইন ঠিক মতো কাজ করেনি সেজন্য। ঠিক আছে, তখন উনি একটা এক্সপার্টের কাছে গেল যে আসলে সাপ্লাই চেইনটা কি জিনিস। ঠিক আছে, তার এক ফ্রেন্ডকে জিজ্ঞেস করে সে সাপ্লাই চেইনটা কিভাবে কাজ করে। এখানে এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো যে ধরেন সাপ্লাই চেইনের যে এই অ্যাপলের যে ফোনটা, সেটা ডাইরেক্ট আপনার স্টোরে আসে না, সেখানে কি হয় একটা বিভিন্ন জায়গা থেকে চায়না একটা অ্যাসেম্বল হয়, বিভিন্ন জায়গা থেকে র মেটেরিয়াল গুলো কালেক্ট করা হয়, র মেটেরিয়াল কালেক্ট করে সেটা ম্যানুফ্যাকচারিং করা হয়, ম্যানুফ্যাকচারিং করে তারপরে সেই আইফোনটা স্টোরে, বিভিন্ন স্টোরে পাঠিয়ে দেওয়া হয়। এই স্টোরে পাঠানোর পরে সেটা কাস্টমারের হাতে আসে বিভিন্ন ইউপিএস বা ফেডেক্স এর মাধ্যমে। ঠিক আছে, তার মানে এখানে আমার কি কি লাগছে? আমার র মেটেরিয়াল লাগছে, আমার ম্যানুফ্যাকচারার, থার্ড পার্টি লজিস্টিশিয়ান কাজ করছে। ঠিক আছে, যার মাধ্যমে আমরা কিন্তু এই প্রোডাক্টটা হাতে পাচ্ছি। এই পুরো যে প্রসেস, হ্যাঁ, আমরা যেটা বিস্কিটের কথা বললাম, কালেকটিভলি একে বলছে সাপ্লাই চেইন। সো তাহলে সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রি সাইটে আমরা ঢুকে গেছি এবার আমাদের বেসিক ডেইলি লাইফের প্রয়োজন থেকে ইন্ডাস্ট্রিতে। আমরা তার আগে বুঝে নিই সাপ্লাই চেইনের 3টা টার্ম আছে, একটা হলো সাপ্লাই চেইন এন্ড ম্যানেজমেন্ট। হ্যাঁ, এই 3টা শব্দের সাথে একটু পরিচিত হয়। আসলে এটা কি মিন করে, হোয়াই এটাকে কেন সাপ্লাই শব্দের সাথে সম্পর্ক করা হলো? সাপ্লাই বলতে আসলে আমরা বলছি যে স্টক অফ অ্যামাউন্ট, এই যে কাস্টমারের নিড বা কাস্টমারের প্রয়োজন, এই প্রয়োজনটাকে ফুলফিল করে ধরেন যে পাশে স্টোর হোক বা সুপার শপে হোক, ঠিক আছে, এটাকে ইনভেন্টরিতে রাখা বা স্টক করা, এটাকে বলা হচ্ছে সাপ্লাই। ঠিক আছে, ডিমান্ডের এগেনস্টে সেটাকে ইনশিওর করা। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই আমাদের পার্শ্ববর্তী কোনো সুপার শপে, তাহলে স্টক অফ অ্যামাউন্ট অফ গুডস, এটাকে আমরা বলছি সাপ্লাই। চেইন বলতে কেন এখানে চেইন শব্দটা আসলো? চেইন হলো নেটওয়ার্ক, হ্যাঁ, একটা কম্বিনেশন অফ প্রসেস বা ফাংশন বা অ্যাক্টিভিটি বা রিলেশন বা নেটওয়ার্ক বা পাথওয়ে, এইটাকে আমরা বলছি। এই যে আমরা বললাম যে আমাদের র ম্যাটেরিয়ালস কোথা থেকে, আমাদের যদি সেই হুইটের কথা বলি, হুইট গ্রামে তৈরি হলো, সেটা কোনো একটা ফ্যাক্টরিতে আসলো, বা আমরা আইফোনের এক্সাম্পল দেখলাম, আইফোন সিঙ্গাপুরে তৈরি হচ্ছে বা চাইনায় তৈরি হচ্ছে, চাইনা থেকে আমাদের দেশে আসছে। ঠিক আছে, চিপস গুলো বা র ম্যাটেরিয়ালস অন্য আরেকটা দেশ থেকে কালেকশন করা হচ্ছে। আমরা কফি দেখলাম, কফি যে ইতালিতে কফি তৈরি হচ্ছে, কফি বিন ব্রাজিল থেকে নিয়ে ইতালিতে প্যাকেজিং হচ্ছে, সিঙ্গাপুরের মাধ্যমে বা আমাদের বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। এই যে বিভিন্ন জায়গার সাথে লিঙ্ক আপ, হ্যাঁ, এই যে কম্বিনেশন করছে, একটা সিস্টেমের মাধ্যমে কম্বিনেশন করছে, এটাকে আমরা বলছি চেইন। আর ম্যানেজমেন্ট আমরা জানি যে প্রসেস অফ ডিলিং বা কন্ট্রোলিং সামথিং অ্যাভেলেবল, এই যে আমার ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য যে ম্যানেজমেন্ট কাজ করছে পিছনে বা যারা এটাকে কোঅর্ডিনেট করছে, এটাকে আমরা বলছি ম্যানেজমেন্ট। তাহলে এই 3টা শব্দের সমন্বয় হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ঠিক আছে,
আমরা একটু এক্সাম্পল দেখি যে তাহলে আমরা কি বললাম, সাপ্লাই চেইন হলো একটা নেটওয়ার্ক, একটা কোম্পানি এবং একটা সাপ্লাইয়ের মধ্যে। ঠিক আছে, আমরা ধরে নিলাম যে আমাদের এখানে আলিফ আছে, আপনাদের সম্ভবত ক্যারিয়ার ক্লাবেরও প্রেসিডেন্ট সম্ভবত। তো আলিফ ধরেন ও একটা ব্যবসা করতে চায়, ঠিক আছে। তাহলে আরিফ যদি একটা বিজনেসম্যান হয়, তাহলে আরিফ হলো একটা ইটসেলফ একটা বিজনেসম্যান বা এন্টারপ্রেনার। সে এই জায়গায় আছে। তাহলে যখন আরিফের কাছে করছে, ভাবলাম যে সে আপনার ফেসবুক কেন্দ্রিক বিজনেস করবে বা ই কমার্সের বিজনেস করবে। সে অর্ডার পাওয়ার পরে অর্ডারটা করবে, তাহলে তার কাছে কোন জায়গা থেকে অর্ডার আসলো, সে কিছু অর্ডার কালেক্ট করলো। কালেক্ট করার পরে এই অর্ডারটা তাকে ইনশিওর করতে হবে, কি করতে হবে, ধরে সে ঘড়ির ব্যবসা করবে, তার কাছে অনেকগুলো ঘড়ির অর্ডার আসলো। তখন আলিফ কি করলো, আলিফ কোনো একটা তার চায়নার কোনো একটা সাপ্লাইয়ের কাছে কিংবা সে নবাবপুর কোনো একটা মার্কেটে দোকানের সাথে যারা ইম্পোর্ট করে নিয়ে আসে তাদের সাথে কন্ট্যাক্ট করলো। এই সাপ্লায়ার যখন তাকে এই ঘড়িগুলো ইনশিওর করলো, সে তাদের কাছ থেকে কালেক্ট করে সেগুলোকে আবার নতুন ভাবে প্যাকেজিং করে সে তা কি করলো, তার কাছে কাস্টমার অর্ডার দিয়ে তার কাছে পাঠিয়ে দিল। এই যে পুরো প্রক্রিয়া, এটাকে আমরা বলছি সাপ্লাই চেইন। তার মানে পার্টি কয়টা, একটা হলাম আমি, আরেকটা হলো আমি একটা অর্গানাইজেশন বা আলিফ নিজে একটা যেমন অর্গানাইজেশন বা এন্টারপ্রেনার, আরেকটা কি হলো আমার সাপ্লাই, আমার কাস্টমার। এই তিনটা পয়েন্টে কাজ করার বিষয়টাকে আমরা বলছি সাপ্লাই চেইন। ওয়ে অফ ডুইং বিজনেস, যে আলিফ নিজে বিজনেস করছে এন্টারপ্রেনার হিসাবে বা অর্গানাইজেশন হিসাবে, তার সাথে কার কার সম্পর্ক, একটা হলো কাস্টমারের সম্পর্ক, কাস্টমার অর্ডার দিচ্ছে, কার কাছ থেকে র মেটেরিয়াল নিচ্ছে, তার সাপ্লাইয়ের কাছ থেকে র মেটেরিয়াল নিচ্ছে। তাহলে এই তিনটা পার্টির মধ্যে যে নেটওয়ার্ক, এটাকে আমরা বলছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ঠিক আছে, তাহলে এই যে আলিফ যখন তার সাপ্লায়ারের সাথে একটা রিলেশন মেনটেন করছে, এই রিলেশনটাকে আমরা বলছি সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আলিফ যখন তার কাস্টমারের সাথে রিলেশন মেনটেন করছে, সেটাকে আমরা বলছি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সিআরএম। ঠিক আছে, দুইটা শব্দ। তাহলে আলিফ যখন তার সাপ্লায়ারের কাছ থেকে, যে সাপ্লায়ারের কাছ থেকে র মেটেরিয়াল গুলো বা ঘড়িগুলো কালেক্ট করে, সেটাকে আমরা বলছি সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা এসআরএম বলি বা ভেন্ডর ম্যানেজমেন্ট বলি। আর আলিফ যখন তার কাস্টমারের সাথে রিলেশন বিল্ড আপ করছে, সেটাকে আমরা বলছি কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা সিআরএম। এখন আলিফের তো নিজস্ব সাপ্লাই চেইন থাকতে পারে, আলিফের আন্ডারে 20টা ছেলে কাজ করে, যারা এগুলো কালেক্ট করে, এগুলোকে প্যাকেজিং করে সেটা আবার পাঠাচ্ছে কাস্টমারের কাছে। তার মানে আলিফের নিজস্ব কিন্তু একটা সাপ্লাই চেইন আছে। ঠিক আছে, এই সাপ্লাই চেইনটাকে আমরা বলি ইন্টারনাল সাপ্লাই চেইন বা আইএসসিএম। ঠিক আছে, তার মানে সাপ্লাই চেইনটাকে আমরা তিনটা ভাগে ভাগ করে ফেললাম। একটা হলো যেটা সাপ্লায়ারের সাপ্লাই চেইন, একটা হলো কাস্টমারের সাথে সাপ্লাই চেইন, আর একটা হলো আমার ইন্টারনাল সাপ্লাই চেইন। তার মানে এই যে পুরো টিম কাজ করছে, এই যে আমরা বিস্কিটের কথা বললাম যে বিস্কিটটা ফ্যাক্টরি তৈরি, যে ফ্যাক্টরি তৈরি, সেই ফ্যাক্টরির একটা সাপ্লাই চেইন আছে, যেখান থেকে আবার ডিস্ট্রিবিউশন করে তার একটা সাপ্লাই চেইন আছে। ঠিক আছে, এখানে একটা ব্যক্তি যে সব কাজ করবে তা না, বিভিন্ন পার্টি কাজ করতে পারে। হ্যাঁ, এখানে আমরা তিনটা পার্টি নিয়ে আলোচনা করছি, সাপ্লায়ার, কাস্টমার এবং আমি নিজে বা আলিফ নিজে। এই তিনটা পার্টির মধ্যে যে রিলেশনটাকে বা নেটওয়ার্কটাকে আমরা বলছি সাপ্লাই চেইন, যার মাধ্যমে নিজস্ব সাপ্লাই চেইনটাকে আমরা বলছি ইন্টারনাল সাপ্লাই চেইন। ওকে, আর যাতে যেই সাপ্লাই চেইন রিলেশনশিপটা সাপ্লায়ারের সাথে করছে, এটাকে বলছে সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেটা কাস্টমারের সাথে করছে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো সাপ্লাই চেইন হলো কোঅর্ডিনেশন ম্যানেজমেন্ট অফ অল অ্যাক্টিভিটি, সোর্সিং র মেটেরিয়াল মানে কাঁচামাল সোর্স করছে, কালেক্ট করছে, সেটাকে ট্রান্সফর্ম করছে ফিনিশ গুডে, আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট, এবং সেটা ডেলিভার করে কাস্টমারকে দিচ্ছে। এই হলো আমাদের ইন্ডাস্ট্রিতে এই সাপ্লাই চেইনের কাজ করে। এই সাপ্লাই চেইনে 3 ধরনের ফ্লো হয়। কি কি ফ্লো? একটা হলো ইনফরমেশন ফ্লো। ইনফরমেশন ফ্লো বোথ ওয়েতে হয়। ঠিক আছে, ইনফরমেশন ফ্লোটা কিভাবে হচ্ছে, যখন আমার কাস্টমার আপনাকে কোনো একটা অর্ডার দেয় বা একটা বিজনেসম্যানকে যখন কোনো একটা অর্ডার দিচ্ছে, তার মানে কাছে ইনফরমেশন আছে। এই ইনফরমেশনটা অর্ডার যখন সেলসম্যান এই ইনফরমেশনটা নিয়ে এসে কি করছে, সাপ্লাই চেইনকে জানাচ্ছে। তার মানে এখানে ইনফরমেশন ফ্লো হচ্ছে। এই ইনফরমেশনের ভিত্তিতে প্রোডাক্টটা রেডি করে, কাঁচামাল কিনে প্রোডাক্টটা তৈরি করে পাঠানো হচ্ছে। তার মানে একটা প্রোডাক্ট ফ্লো হচ্ছে। তাহলে একটা হলো ইনফরমেশন ফ্লো, প্রোডাক্ট ফ্লো। এই প্রোডাক্টটা দেওয়ার পরে কি করছে, কাস্টমার ফান্ড দিচ্ছে, টাকা দিচ্ছে। ঠিক আছে, তার মানে সেই ফান্ডটা হলো ফান্ড ফ্লো বা মানি ফ্লো বলা হবে, অনেক সময় ট্রানজেকশন ফ্লো বলা হয়। 3 ধরনের ফ্লো হয় একটা সাপ্লাই চেইন। একটা হলো ইনফরমেশনের ভিত্তিতে, একটা হলো প্রোডাক্টের রিটার্ন প্রোডাক্ট বা প্রোডাক্ট দেওয়ার ভিত্তিতে, আর একটা হলো টাকার ভিত্তিতে। এই 3টা ভিত্তিতে কিন্তু সাপ্লাই চেইনের 3টা ফ্লো ইনশোর হয়। ঠিক আছে, আর এখানে 3টে এন্টিটি থাকে। একটা কি এন্টিটি আমরা আগেও দেখলাম, র মেটেরিয়াল, ফিনিশ গুড। র মেটেরিয়ালটাকে আমরা ফিনিশ গুডে কনভার্ট করছি। আমার 2টা পার্টি কাজ করছে আমার সাথে, একটা হলো সাপ্লায়ার আর একটা হলো কাস্টমার। আর আমার এখানে 3টা ফ্লো হচ্ছে, যেটা হলো গুডস,
ইনফরমেশন অ্যান্ড সার্ভিস। গুডস বা সার্ভিসও হতে পারে। তাহলে তিনটা ফ্লো, একটা হলো গুডস বা সার্ভিস, একটা ইনফরমেশন ফান্ড, তিনটা ফ্লো এখানে প্রবাহিত হচ্ছে। তবে এই তিনটা এন্টিটি কাজ করে, তিনটা ফ্লো কাজ করে, তিনটা এন্টিটি কাজ করে। ঠিক আছে, আমরা যদি একটা কুইজ নিই ছোট্ট, হ্যাঁ, এটার মধ্যে কোনটা আসলে সাপ্লাই চেইনের মেইন ফ্লো না? কেউ একজন বলতে পারবেন? ইনফরমেশন ফ্লো, প্রোডাক্ট ফ্লো, ফান্ড ফ্লো, এমপ্লয়ি ফ্লো, কোন ফ্লোটা আসলে সাপ্লাই চেইনের মেইন ফ্লো না? কেউ একজন? আলিফ? আচ্ছা, ফান্ড ফ্লো আই গেস। না, আমরা ফান্ড ফ্লোর কথা বলেছি যে ফান্ড ফ্লোটা সাপ্লাই চেইনের একটা মেইন প্রোডাক্ট ফ্লো, ফান্ড ফ্লো। হ্যাঁ, আমাদের মেইন ফ্লোর মধ্যে নাই হলো এমপ্লয়ি ফ্লো। হ্যাঁ, যে বলেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো তাহলে কিভাবে হচ্ছে, আমরা যদি লিন সিগমার একটা সিক্স সিগমার একটা দেখি, ফিগার দেখি, সিপোক বলা হয় লিন সিক্স সিগমায়। লিন সিক্স সিগমার ভাষায় সাপ্লাই চেইনটা কিভাবে কাজ করছে সিপোকে? সিপোক হলো এসে হলো সাপ্লায়ার, আই হলো ইনপুট, পিতে প্রসেস, ওতে আউটপুট, সেটা কাস্টমার। আমরা বললাম কি যে আমার একটা এন্টিটির মাধ্যমে আমি নিজে, আমার সাপ্লায়ার, আমার কাস্টমার, এই তিনটা এন্টিটি মিলে সাপ্লাই চেইন আমরা মেইনটেইন করছি। ভালো কথা। তাহলে আমি সাপ্লায়ারের কাছ থেকে কি নিচ্ছি? যে সাপ্লায়ার কি? সাপ্লায়ার হলো যে প্রোডাক্টটা আমার র ম্যাটেরিয়ালটা দেয়, আমার নিডটা ফুলফিল করে, এদেরকে ভেন্ডর বলা হয়, পার্টনার বলা হয়। ঠিক আছে, তাহলে আমার এই যে প্রসেসে ইনপুট দিচ্ছে কে? সাপ্লায়ার। তাহলে এই জিনিসগুলো ওর কাছ থেকে র ম্যাটেরিয়াল নিয়ে আসছে আমি ভেন্ডর বা পার্টনারের কাছ থেকে, ম্যাটেরিয়াল, ইনফরমেটিভ রিসোর্স নিয়ে এসে আমি কি করছি? আমি প্রসেস করছি। প্রসেস মানে শুধু মানে যে আমি ম্যানুফ্যাকচারিং করব তা না, প্রসেস মানে আমি রিপ্যাকেজিং করতে পারি, আমি ট্রেডিং ব্যবসা করতে পারি। যেমন বাংলা ক্যাট কিন্তু ম্যানুফ্যাকচার করে না, বাংলা ক্যাট কিন্তু জেনারেটর পুরো নিয়ে আসে, জেনারেটর সেল করে দেয়, তারা ম্যানুফ্যাকচারিং করে না। কিন্তু ওয়ালটন কি করছে? ওয়ালটন কিন্তু ছোট ছোট পার্টস গুলো, ইলেকট্রনিক পার্টস গুলো, র ম্যাটেরিয়াল গুলো নিয়ে আসছে, নিয়ে এসে এখানে কিন্তু ফ্রিজ তৈরি হচ্ছে। ঠিক আছে, বা টিভি তৈরি করছে, দেশে ম্যানুফ্যাকচারিং করছে। তার মানে যে সাপ্লাই চেইনে শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং হতে হবে এমন না, একটা প্রসেস হচ্ছে। যেমন আমার এক কলিগ ছিল, উনি চাকরি ছেড়ে দিয়ে দইয়ের ব্যবসা করতো। উনি বগুড়া থেকে দই নিয়ে আসতো, দইগুলো নিয়ে এসে যেহেতু গ্রামীণ ফোনে চাকরি করতো উনি, গ্রামীণ ফোনে ওনার অনেক এজেন্ট ছিল, ওনার পরিচিত। উনি বগুড়া থেকে ওরা এজেন্টের মাধ্যমে খাঁটি দই নিয়ে এসে ওনার গুলশানে বাড়ি, গুলশানে বাসায় উনি প্যাকেজিং করতো। প্যাকেজিং করে গুলশান বনানীর মতো বা ধানমন্ডির মতো কাস্টমারের কাছে দিত, 5 টাইমস বেশি দামে সেল করতো। ঠিক আছে, তারপরে এই যে প্রসেস করা, প্যাকেজিং করা, বা এটাকে নতুন ভাবে রিপ্যাকেজিং করা, বা দাম নতুন করে দাম নির্ধারণ করা, এটা হতে পারে। প্রসেস মানে শুধুমাত্র যে হতে হবে মানে ম্যানুফ্যাকচার এরকম কিছু না। হয়ে কি করলো, সেটাকে আউটপুট আকারে বা প্যাকেজিং করে, রিপ্যাকেজিং করে, বা ম্যানুফ্যাকচারিং করে প্রোডাক্ট বা রেজাল্ট যেটা যেভাবে কাস্টমার চায় সেভাবে কাস্টমারের কাছে রিসিভ করা। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা লিন সিগমা ভাষায় আমরা দেখলাম যে সাপ্লাই চেইনের পুরো প্রসেসটা। ঠিক আছে, আমরা যদি আমাদের ইউনিভার্সিটির কথা চিন্তা করি, আমরা মৌলানা ভাসানী ইউনিভার্সিটি যারা পড়ছি তারা চিন্তা করি যে আমি তো তাহলে আমার ইউনিভার্সিটির সাপ্লাই চেইনটা কি? ইউনিভার্সিটির সাপ্লাই চেইন হলো যে র ম্যাটেরিয়াল কারা? র ম্যাটেরিয়াল হতে পারে বিভিন্ন, যে আপনাদের এখানে রিসার্চ প্রজেক্ট হতে পারে, কিংবা স্টুডেন্টও হতে পারে। এই স্টুডেন্টরা এসে কি হচ্ছে, ইউনিভার্সিটিতে প্রসেস হচ্ছে, তারা পড়াশোনা করছে, পড়াশোনা শিখছে, শিখে কি হচ্ছে, তারা গ্রাজুয়েট হয়ে বের হচ্ছে, গ্রাজুয়েট হয়ে বের হয়ে সোসাইটিকে তারা অবদান রাখছে। এই যে স্টুডেন্ট এসে গ্রাজুয়েট হলো, স্টুডেন্ট কনভার্ট টু গ্রাজুয়েট, এটাও কিন্তু একটা সাপ্লাই চেইন। আবার কি করছি, আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করছি, ইন্টারনাল রিসার্চ করছি, এবং রিসার্চ আউটকাম হিসেবে আমরা সোসাইটিকে দিচ্ছি যেটা আউটকাম, এটাও একটা সাপ্লাই চেইন। ঠিক আছে, তার মধ্যে আমার ডেইলি লাইফের বা আমাদের যেখানেই আমরা থাকি না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমার সাপ্লাই চেইন কাজ করছে। এই সাপ্লাই চেইনকে আমরা বললাম যে সাপ্লাই চেইন ভিউড অ্যাজ এ নেটওয়ার্ক। আমরা দেখলাম অলরেডি সাপ্লাই চেইন হলো একটা নেটওয়ার্ক, বিভিন্ন পার্টির মধ্যে একটা নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে দুইটা বিষয় কাজ করে, একটাকে আমরা বলি নড, একটাকে বলি লিঙ্ক। নড কি জিনিস? নড হলো যেখানে প্রোডাক্টটা থেমে থাকে। ঠিক আছে, এই যে আমরা বিভিন্ন পার্টির কথা বলছি, যে আমি ম্যানুফ্যাকচারের কাছে থেমে থাকতে পারি, আমার এখানে কাস্টমার থেমে থাকতে পারে, আমার ইনভেন্টরি থেমে থাকতে পারে, আমার র ম্যাটেরিয়াল ওই জায়গায় আমি স্টোর করতে পারি, আমি দোকানে থেমে থাকতে পারি। যেখানে প্রোডাক্টটা থেমে থাকে, ঠিক আছে, সেটাকে আমরা বলি নড। প্রোডাক্ট মেক্স বিটুইন র ম্যাটেরিয়াল টু কাস্টমার, যেখানে থেমে থাকে, যেমন ফ্যাক্টরিতে থেমে থাকতে পারে, ঠিক আছে, ফিনিশ গুড হিসেবে, কিংবা র ম্যাটেরিয়াল হিসেবে ওয়্যার হাউসে, আমি ওয়্যার হাউস যেখানে প্রোডাক্ট গুলো রাখি, ইনভেন্টরি হিসেবে জমা রাখতে পারি। আমার বিভিন্ন জেলায় জেলায় ডিস্ট্রিবিউশন সেন্টার আছে, সেখানে আমি জমা করে রাখতে পারি, স্টোর করে রাখতে পারি। রিটেল শপে আমার স্টোর করে রাখতে পারি। এই যেখানে যেখানে স্টোর অবস্থায় থাকে সেটাকে আমরা বলি নড। কিন্তু যখন সেটা ট্রান্সপোর্টেশনে থাকে, হ্যাঁ, এই যে র ম্যাটেরিয়াল থেকে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে পাঠাচ্ছে ম্যানুফ্যাকচারিং, আবার ম্যানুফ্যাকচারিং থেকে র ম্যাটেরিয়াল কাস্টমারের কাছে পাঠাচ্ছে,
যখন সে ট্রান্সপোর্টের থাকে, ট্রান্সপোর্ট অবস্থায় থাকে, তখন আমরা সেটাকে বলছি লিঙ্ক। ঠিক আছে, এটাকে বলছি ট্রান্সপোর্টেশন থ্রু হুইচ প্রোডাক্ট মুভ থ্রু এ সাপ্লাই চেন, এটাকে আমরা বলছি লিঙ্ক। শিপ হতে পারে, রেল হতে পারে, ট্রাক হতে পারে, ড্রোনের মাধ্যমে, অ্যামাজন ড্রোনের মাধ্যমে, ড্রোনের মাধ্যমে হতে পারে, ঠিক আছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হতে পারে, বিভিন্ন মাধ্যমে। এই মাধ্যমগুলোকে আমরা বলছি লিঙ্ক। ওই যে লজিস্টিক্স বললাম না আমরা, যে এক জায়গা থেকে আরেক জায়গায়, লজিস্টিক্সই মেইনলি আসলে এখানে লিঙ্ক বলা হচ্ছে। ঠিক আছে, সো সাপ্লাই চেন কানেক্টস পিপল, প্রোডাক্টকে কানেক্ট করছে, পিপলকে কানেক্ট করছে, তার একটা পারপাস আছে। পারপাসটা কি? পারপাস হলো কাস্টমারের স্যাটিসফ্যাকশন। এই তিনটা জিনিস নিয়ে সে কাজ করছে। এই জন্যই আমরা প্রথমেও একবার বললাম যে সাপ্লাই চেনটাকে এই জন্য কি বলা হয়? সাপ্লাই চেন ইকোসিস্টেম। সাপ্লাই চেন কিন্তু ইটসেলফ একটা সাপ্লাই চেন না, আমার ইটসেলফ একটা সাপ্লাই চেন আছে। আমি যে কোম্পানির কাছ থেকে, সাপ্লায়ারের কাছ থেকে মাল নিচ্ছি, তারও একটা সাপ্লাই চেন আছে। আমি মাল নিয়ে যে কোম্পানিকে দিচ্ছি, বা আমি একটা কোম্পানিকে যে ডেলিভারি দিচ্ছি, সে কোম্পানিকে, আমার যেমন বাংলা কেটে জেনারেটর কি হচ্ছে, আমি ক্যাটারপিলারের কাছ থেকে নিয়ে আসছি। ক্যাটারপিলারের কিন্তু নিজস্ব একটা সাপ্লাই চেন আছে। ক্যাটারপিলার তার এই যে প্রোডাক্ট গুলো ম্যানুফ্যাকচারিং করে, জেনারেটর তৈরি করে, তার সাপ্লাই চেন আছে। আমি কি ক্যাটারপিলারের ডিস্ট্রিবিউটর, ক্যাটারপিলারের কাছ থেকে আমি ডিস্ট্রিবিউটর হিসেবে মালটা নিয়ে আসলাম। তার মানে আমার একটা সাপ্লাই চেন আছে, আমার নিয়ে আসাটা, নিয়ে এসে আমি কাস্টমারকে হাতে তুলে দিলাম, এটা আমার সাপ্লাই চেন। যে কাস্টমার বা ইউনিলিভার বা বিভিন্ন এসিআই কোম্পানিকে আমি এটা দিলাম, সেই কাস্টমার কি করছে? আমার জেনারেটর ব্যবহার করে সে আবার তার প্রোডাকশনটা মেনটেন করছে, সেটা তার সাপ্লাই চেন। তার মানে আমরা যারা এই বাস্তুতন্ত্রে বা ইকোসিস্টেমে কাজ করছি, সবারই একটা নিজস্ব সাপ্লাই চেন আছে। হ্যাঁ, আবার আমরা ইন্ডিভিজুয়াল যেটা কাজ করছি, আমার ইন্টারনাল সাপ্লাই চেন আছে। ঠিক আছে, আমরা সাপ্লাই চেন কিন্তু একটা ছোট জিনিস না, এটা বৃহত্তর জিনিস। সেটা সাপ্লাই চেন ইকোসিস্টেম বলে, বা সাপ্লাই চেন কমিউনিটি বলে। সাপ্লাই চেন কমিউনিটি, ঠিক আছে, এটাকে বার্ডস আই ভিউ বলছি আমরা, বিভিন্ন উপর থেকে দেখা, সবার সাথে সবার একটা রিলেশন। এই সাপ্লাই চেনটা আসলে শুরু হয় কোত্থেকে? সাপ্লাই চেনের শুরুটা কই? সাপ্লাই চেন কোথা থেকে ইনিশিয়েট হচ্ছে? সবার মানে প্রশ্ন জায়গা না, কিভাবে শুরু হচ্ছে? সেটা হলো কাস্টমারের ডিমান্ড থেকে। দেখেন, এই যে আমরা আজকে সাবান ব্যবহার করি, হ্যাঁ, এই সাবানটা কি এমনি এমনি তৈরি হয়েছে? সাবানটা তো প্রথম মানুষের প্রয়োজন ছিল, মানুষের ফ্রেশনেসের জন্য মানুষের প্রয়োজন ছিল। কোন একটা কোম্পানি প্রথম চিন্তা করছে মানুষের একটা ডিমান্ড আছে, কিন্তু এটা সাপ্লাই নাই। তখন সেই কোম্পানি কি করছে? র মেটেরিয়াল কালেক্ট করে, সে সাবানের উপরে রিসার্চ করে সাবান তৈরি করে মার্কেটে সে অ্যাভেলেবল করছে। তার মানে শুরুটা কোত্থেকে হচ্ছে? ডিমান্ড থেকে। যে জিনিসের ডিমান্ড নাই, সেই জিনিস কিন্তু মার্কেটে নাই। আবার চায়নারা কি করছে? ডিমান্ড তৈরি করছে। দেখা যাবে চাইনিজ বিভিন্ন, যে আপনি ওদের দোকানগুলোতে গেলে আপনি দেখবেন যে ওই এমন এমন কিছু আছে যেগুলো আমরা ধারণাই করতে পারি না যে সেটা আমার লাগবে, কিন্তু ওরা জোর করে পুশ মার্কেটিং করছে। হ্যাঁ, যেটা তোমার দরকার, যখন দেখছি তখন না, এটা তোমার কাজে লাগবে। ঠিক আছে, সাপ্লাই চেনে কিন্তু দুই ধরনের বিষয় আছে, যে কাস্টমারের ডিমান্ডটা পুশও হতে পারে, আবার পুলও হতে পারে। কাস্টমারের কাছ থেকে নিয়েও হতে পারে, যেটাকে আমরা বলি পুল। আর যদি কাস্টমারের প্রয়োজনটা আমি বুঝতে পারি, কিন্তু কাস্টমার নিজেও যায় না, কাস্টমারকে পুশ করে দিচ্ছি, সেটাকে আমরা বলি পুশ মার্কেটিং বা পুশ সাপ্লাই চেন। ঠিক আছে, তাহলে এখান থেকে দুইটা যত শিখলাম, যে সাপ্লাই চেনটা ইনিশিয়েট হচ্ছে কাস্টমারের প্রয়োজন থেকে, সেটা পুশ ভাবে হতে পারে, সেটা পুল ভাবে হতে পারে। ঠিক আছে, সাপ্লাই চেনের কম্পোনেন্ট গুলো কি কি? হ্যাঁ, আমরা এখানে ওয়ালটনের এক্সাম্পল দিছি। ওয়ালটনের এক্সাম্পল নাতে আমি ধরলাম যে আলিফের কথাই বলি। হ্যাঁ, আলিফ চিন্তা করলো যে আলিফ একটা ব্যবসা করবে, যেটা আমরা আগে এক্সাম্পল দিছিলাম। তাহলে আলিফ কি করলো? আলিফ ধরে আমি ধরে নিলাম যে ও স্মার্ট ওয়াচের ব্যবসা করবে, যেটা এক্সাম্পল দিচ্ছি, স্মার্ট ওয়াচের ব্যবসা করবে। তো আরিফ কি করলো? প্রথমে প্ল্যান করলো যে সে বিজনেস করবে। সে কিছু মার্কেট সার্ভে করলো, সে কিছু সার্ভে করে সে ডিমান্ড কতটুকু হতে পারে সেটা ডিমান্ড জেনারেট করলো। সে কিছু কনফার্ম অর্ডার পাইলো তার ফ্রেন্ড সার্কেল থেকে। কিছু সে আইডিয়া করে নিল যে আমি পুশ মার্কেটিং করি বা পুশ সাপ্লাই চেন করি, তাহলে আমার আরো কিছু জেনারেট হতে পারে। এইটা নিয়ে সে একটা মোটামুটি একটা ডিমান্ডটাকে সে একটা ফিক্স করলো, যে আমার এই পরিমাণ ডিমান্ড, আমি এই পরিমাণ প্রোডাক্ট আমি আগে আমার স্টোরে নিয়ে আসবো। ঠিক আছে, প্ল্যান করলো। তার মানে প্রথম হলো তার প্ল্যান। এই প্ল্যানে কি কি আছে? প্ল্যানে কি করছে? ডিমান্ড প্ল্যান হিসেবে কাজ করছে, এবং সে যে ডিমান্ডের জন্য সে প্ল্যান করছে। ঠিক আছে, করার পরে সে সোর্স করবে। সোর্স করা কি? পারচেস করা, বাই করা, কেনা। এখন সে তো প্ল্যান করলো যে 3000 ঘড়ি সে কিনে নিয়ে আসবে, বা 3000 তার কাস্টমার হতে পারে, তার ফ্রেন্ড সার্কেল, এবং কিছু পুশ মার্কেটিং করে। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী তাকে তো কিনতে হবে, তাহলে সেটা সোর্স করতে হবে। সে কি এখন চায়না থেকে নিয়ে আসবে, ডাইরেক্ট ইম্পোর্ট করে নিয়ে আসবে? তার তো লাইসেন্স নাই। তিনি কি করলো? সে চায়, সে দেখা গেলো নবাবপুরে কোনো দোকানদারের সাথে চুক্তি করলো যে আপনি আমার হয়ে, যেহেতু আমার লাইসেন্স নেই, আপনি আমার হয়ে নিয়ে আসবেন। আর এটা সোর্স করলো।
চায়না থেকে যদি তার লাইসেন্স থেকে চায়না থেকে নিয়ে আসতে পারে। তাহলে প্রথমে সে প্ল্যান করলো, তারপরে সোর্স করলো, ঠিক আছে। তাহলে এই প্ল্যানটাকে আমরা বলছি যে ডিমান্ড প্ল্যানিং। প্ল্যানটাকে বলছি সাপ্লাই চেইনের ভাষায় ডিমান্ড প্ল্যানিং। আমাদের প্রত্যেকটা কোম্পানিতে ডিমান্ড প্ল্যানার আছে এই প্ল্যান করার জন্য। তারপরে কি করছে, সোর্স করছে, আলিফ সোর্স করছে। এই সোর্সটাকে আমরা বলছি যে পারচেজিং ডিপার্টমেন্ট বা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, ঠিক আছে। তারা ধরুন বিভিন্ন জায়গা থেকে এটাকে বিভিন্ন সাপ্লায়ারের কাছ থেকে কালেক্ট করবে, কালেক্ট করতে কাছে প্রাইস নেবে, প্রাইস নিয়ে সব সাপ্লায়ারের সাথে নেগোসিয়েশন করবে, নেগোসিয়েশন করে একটা প্রাইস নির্ধারণ করে একটা পারচেজ অর্ডার দিবে, সেই পারচেজ অর্ডারের ভিত্তিতে সেই প্রোডাক্টটা আসবে, ঠিক আছে। আসার পরে আলিফ মনে করলো যে আমি এটাকে রিপ্যাকেজিং করবো নতুন করে, ঠিক আছে। তো আমি এটাকে মেক বা ম্যানুফ্যাকচারিং স্টেজ বলছি না, মেক বা ম্যানুফ্যাকচারিং স্টেজ বা প্রোডাকশন, ঠিক আছে। এখানে কিছু ইনভেন্টরি থাকতে পারে, সে প্রোডাকশন করে কি করলো, সে কিছু তার ওয়ার হাউসে ইনভেন্টরি রাখলো। তাহলে এই মেকের সাথে কারা সম্পর্কযুক্ত, ম্যানুফ্যাকচারিং এর সাথে থাকতে পারে তার ওয়ার হাউস, থাকতে পারে তার ইনভেন্টরি, ঠিক আছে। আর আরেকটা করলো কি, সে এই ইনভেন্টরি তৈরি করার পর যেসব গুলো কাস্টমারের কনফার্ম অর্ডার তাদেরকে সে ডেলিভারি করলো। এই ডেলিভারির সাথে কারা সম্পর্কযুক্ত, ডেলিভারির সাথে হলো আপনার ট্রান্সপোর্টেশন, আপনার লজিস্টিক্স টিম, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। লজিস্টিক্স এর আন্ডারে কিন্তু ট্রান্সপোর্টেশন, লজিস্টিক্স আমরা বলি সাপ্লাই চেনের হুইল বা চাকা, ঠিক আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় সাপ্লাই চেনকে মুভ করাই হলো লজিস্টিক্স, ঠিক আছে। মানে পুরো যে একটা মাল, কাঁচামাল ওই ইয়ার থেকে নিয়ে আসা থেকে, যে আপনার চায়না থেকে, ধরুন চায়নার এক্সাম্পলই দিলাম, চায়না থেকে আমি ওয়ালটনের কথা যদি বলি, ওয়ালটন যে র ম্যাটেরিয়ালসটা চায়না থেকে নিয়ে আসছে, নিয়ে এসে সে কি করছে, আবার এটাকে ম্যানুফ্যাকচারিং করে একটা ফিনিশ কোড তৈরি করে সেটা কি করছে, সেটা আবার কাস্টমারের মানে তার কাস্টমারের কাছে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এই যে নিয়ে আসা এবং কাস্টমারের কাছে পৌঁছানো, এই যে মুভমেন্টটা করাচ্ছে, এটাকে কিন্তু আমরা লজিস্টিক্স বলি। হ্যাঁ, এটা পুরো প্রক্রিয়াটাকে লজিস্টিক্স বলছি। লজিস্টিক্স এর আন্ডারে যে ভেহিকল গুলো কাজ করছে সেগুলোকে ট্রান্সপোর্টেশন বলছি, ভেহিকল ম্যানেজমেন্টটা, ঠিক আছে। তো এটাকে সে ডেলিভারি বা ডিস্ট্রিবিউশন টিম কাজ করছে। আর রিসেন্ট যেটা আমাদের দেশে ওটা অলরেডি শুরু হয়ে গেছে, রিটার্ন ম্যানেজমেন্ট। আমরা কিন্তু এখন কোনো প্রোডাক্ট কিনলে আমরা নির্ভয় থাকি যেটা রিটার্ন দেওয়া হবে বা ওয়ারেন্টি বা গ্যারেন্টি আছে, রিটার্ন ম্যানেজমেন্ট ইনশিওর করা হয়, ঠিক আছে। তাহলে আমরা কয়টা পার্ট পেলাম, একটা হলো প্ল্যান করলাম বা আলিফ প্ল্যান করলো, সে অনুযায়ী সে সোর্স করলো বা পারচেস করলো, করে সেটা ম্যানুফ্যাকচারিং করে বা সেটা রিপ্যাকেজিং করে, যে প্যাকেজিং কোয়ালিটি সব বলে বের, তারপর সে কাস্টমারের কাছে ডেলিভারি করলো, সেটা ডেলিভারি বা ডিস্ট্রিবিউশন টিম সম্পর্কযুক্ত। আর একটা কি করছে, সে রিটার্ন ম্যানেজমেন্ট সার্ভিস দিচ্ছে। এই পুরোটা প্রক্রিয়াটাকে সাপ্লাই চেইন বলছি। হ্যাঁ, তার মানে আপনি যদি সাপ্লাই চেইনে জব করতে চান, সাপ্লাই চেইনের জবের স্কোপ কিন্তু অনেক। আপনি এই যে প্ল্যান যারা করে তাদেরকে আমরা ডিমান্ড প্ল্যানার বলি, যে ডিমান্ড প্ল্যানার বা সাপ্লাই প্ল্যানার, এই জায়গায় কাজ করার সুযোগ আছে। আপনি যদি আপনার থিঙ্কিং লেভেল ভালো হয় তাহলে এই জায়গায় কাজ করতে পারছেন, ডাটা অ্যানালাইসিস করতে পারেন আপনি, আপনি এক্সেলে খুব ভালো, ঠিক আছে। তাহলে আপনি থিঙ্কিং লেভেলটা আপনার হাই, তাহলে আপনি প্ল্যানিং হিসেবে কাজ করতে পারেন। আপনার বিভিন্ন দেশের সোর্স সম্পর্কে ধারণা, কোন দেশে কি পাওয়া যায়, ঠিক আছে, সোর্স সম্পর্কে আপনার জ্ঞান ভালো, ঠিক আছে। আপনি পারচেজ অর্ডার তৈরি করতে পারেন, কিভাবে পারচেজ অর্ডার, ডকুমেন্টেশনে ভালো, আপনি যারা ডকুমেন্টেশন তারা আসলে এই সোর্সিং এ কাজ করেন, আপনি ডকুমেন্টেশনে ভালো, ঠিক আছে, আপনি রিপোর্টিং এ ভালো, তাহলে আপনি সোর্সিং পর্যায়ে কাজ করতে পারেন। সোর্সিং কে আমরা বায়ার বা পারচেজার বা প্রকিউরমেন্ট অফিসার বলি, ঠিক আছে। আপনার যদি মনে হয় যে না আমি ম্যানুফ্যাকচারিং টিমে কাজ করেন, ইঞ্জিনিয়ার, আমার তো হাতে কলমে কাজ করতে হবে, ঠিক আছে, তাহলে আপনি প্রোডাকশন টিমে কাজ করতে পারেন, প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং টিমে। হ্যাঁ, আপনি ইনভেন্টরি, ওখানে আপনি ইনভেন্টরি প্ল্যানার হিসেবে কাজ করতে পারেন। আপনি মনে করলেন যে না আমার লজিস্টিক্স নিয়ে ভালো ধারণা আছে, ঠিক আছে, আমি লজিস্টিক্স টিমে কাজ করব, সারা বিশ্বে এই যে ড্রোন আসছে, এই যে নতুন নতুন সিস্টেম আসছে, এই জিনিসটাকে আমি মেনটেন করব, ঠিক আছে। আমি এক্সপোর্ট ইম্পোর্টের সাথে সম্পর্ক, ইন্টারন্যাশনাল ট্রেডের সাথে আমি শিপ কখন যাই, কখন পোর্টের সম্পর্কে আমার একটু ধারণা আছে, বিভিন্ন পোর্ট সম্পর্কে, ঠিক আছে। তাহলে আমি কি করবো, আমি কিন্তু এই ডেলিভারি বা ডিস্ট্রিবিউশন টিমে কাজ করবো। আমার দেশের আইডিয়া আছে, একটা ডিস্ট্রিবিউশন ম্যানেজারের কিন্তু মানে সবচেয়ে প্রথম টার্গেট হলো রুট অপটিমাইজেশন, ঠিক আছে। এই জায়গায় যারা কাজ করে এর কাছে ধরেন যে 20টা কাস্টমারের কাছে অর্ডার আছে, ঠিক আছে, 20টা কাস্টমারের কাছে ডেলিভারি দেবে। তখন সে কি করছে, 20টা কাস্টমারকে দেওয়ার আগে চিন্তা করছে যে আমি যখন গাড়িতে তুলবো মালটা, তখন কত অপটিমাইজ ওয়েতে বা রুট কত অপটিমাইজ করে সবাইকে টাচ করা যায়, ABCD। তাহলে কিভাবে গেলে আমি ABCD 5টাকে টাচ করতে পারবো অল্প সময়। যদি অল্প সময় হয় তার ভেহিকেল কস্টটা কমে যাচ্ছে, তার ট্রান্সপোর্টেশন কস্ট কমে যাচ্ছে, রুট অপটিমাইজেশন হচ্ছে, তার খরচ কমে যাচ্ছে। এই জায়গায় কিন্তু বড় একটা কাজ করার সুযোগ আছে, ঠিক আছে। তো তাহলে সাপ্লাই চেইনে কয়েকটা বিষয় আমরা শিখলাম হলো ডিমান্ড প্ল্যানিং টিম আছে, সাপ্লাই চেইনের পারচেজিং টিম আছে, সাপ্লাই চেইনের ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন টিম আছে, ইনভেন্টরি প্ল্যানার টিম আছে, সাপ্লাই চেইনের ডিস্ট্রিবিউশন ট্রান্সপোর্টেশন টিম আছে,
সাপ্লাই চেনের রিটার্ন, এখানে কাস্টমার রিলেশনশিপ যারা কাজ করে সিআরএম এ তারা সাধারণত এটা মেনটেন করে বা সেলস অফিসাররা করে, তাহলে এই জায়গায় কাজ করারও আমাদের সুযোগ আছে। তাহলে এগুলো হলো সাপ্লাই চেনের এক একটা ফাংশন, ঠিক আছে। এখন আসি, এই যে আমরা বললাম যে সাপ্লাই চেন একটা ইকোসিস্টেম, বা আমরা বললাম সাপ্লাই চেন একটা বড় বৃহত্তর সিস্টেম, যেটা অলরেডি আমরা আলোচনা করেছি যে একটা র ম্যাটেরিয়ালের কাছ থেকে কোনো একটা সাপ্লায়ার সেটা নিয়ে আসলো, হুইটের কথা যদি বলি, ঠিক আছে, হুইটটা নিয়ে আসলো, সে নিয়ে আসে, সে আবার সেখানে আটা তৈরি করে বিস্কুটের বানালো কোনো ম্যানুফ্যাকচারিং এ, সেখান থেকে কোনো ডিস্ট্রিবিউটার টিমকে দিল, বা প্রাণ আরেককে ধরলাম ডিস্ট্রিবিউটারকে দিল, ডিস্ট্রিবিউটার মাধ্যমে পাশাপাশি দোকান বা রিটেলে পাঠানো হলো, রিটেলের মাধ্যমে শপে গেল। তার মানে এই যে পুরোটা সিস্টেম, হ্যাঁ, এগুলো তো ইন্ডিভিজুয়াল কোম্পানি, এ একটা কোম্পানি, এ একটা কোম্পানি, এ একটা কোম্পানি, একটা কোম্পানি, একটা কোম্পানি, পুরো যে বিভিন্ন কোম্পানির সাথে যে নেটওয়ার্ক বা রিলেশন, এটাকে আমরা বলছি সাপ্লাই চেন কমিউনিটি বা সাপ্লাই চেন ইকোসিস্টেম বা ম্যাক্রো বৃহত্তর সাপ্লাই চেন, ঠিক আছে। কারণ সবারই কিন্তু ইন্টারনাল সাপ্লাই চেন আছে, এরও ইন্টারনাল সাপ্লাই চেন আছে, এরও ইন্টারনাল সাপ্লাই চেন আছে, এরও নিজস্ব সাপ্লাই চেন আছে, এরও নিজস্ব সাপ্লাই চেন। এই সাপ্লাই চেনটাকে আমরা বলি যে মাইক্রো বা ইন্টারনাল সাপ্লাই চেন, ছোট সাপ্লাই চেন বা মাইক্রো সাপ্লাই চেন। এখন মাইক্রো সাপ্লাই চেনটা কিভাবে কাজ করে, ওই যে আমরা স্কোর মডেলে দেখলাম, ডিমান্ড প্ল্যান করে, প্রথম ডিমান্ড জেনারেশন, ডিমান্ডটা কোথেকে আসে, ডিমান্ডটা আসে কাস্টমারের কাছ থেকে আসে, ডিমান্ডটা সেলসম্যানের কাছ থেকে আসে, ডিমান্ডটা মার্কেট সার্ভে থেকে আসে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে প্রথম ডিমান্ডটা কালেক্ট করে, এইভাবে ডিমান্ডটাকে কম্পাইল করে সে কি করে ওই সোর্সিং টিমকে পাঠায় দেয়। সোর্সিং টিম তখন দেখে যে আমার কাছে কত টাকা ফাইন্যান্স ফান্ড দিবে, ফাইন্যান্স আমাকে দিবে ধরুন 3 লাখ টাকা ফান্ড এলসি করার জন্য, সে তখন ওই 3 লাখ টাকার যেগুলো প্রায়োরিটি বেসিস, সে আবার সোর্সিং প্ল্যান করে কোন কোন দেশ থেকে নিয়ে আসবে, সে এলসি করে নিয়ে আসবে নাকি লোকালি কিনবে, সে কি এয়ার এলসি করবে নাকি সে শিপে এলসি করবে, তার হাতে সময় লিড টাইম কতটুকু, এগুলো নিয়ে শিখ করে সাপ্লাই প্ল্যানিং করে। ম্যানুফ্যাকচারিং কি করে, ওরা আবার ওদেরকে প্রোডাকশন প্ল্যান দেয় যে ওদের প্রোডাকশনটাকে রান রাখার জন্য প্রতি সপ্তাহে কতটুকু বা প্রতি মাসে কতটুকু ম্যাটেরিয়ালস লাগবে সেই প্ল্যানিং করে, সেইখানে কাজ করছে। ইনভেন্টরি বা ওয়ার হাউস আছে যেখানে ফিনিশ গুড গুলো রাখা হয়, ফিনিশ গুড বা র মেটেরিয়াল দুটাই রাখা হয়। এই প্রোডাক্টটা 3 ভাবে রাখা হয়, একটা হলো ফিনিশ গুড অবস্থায় রাখা, র মেটেরিয়াল অবস্থায় রাখা হয়, একটা হলো যে মানে ফিনিশডও না আবার র মেটেরিয়াল না, মাঝামাঝি একটা অবস্থা, এটাকে বলা হয় WIP, ওয়ার্ক ইন প্রসেস, WIP ওয়ার্ক ইন প্রসেস, এই অবস্থায় রাখা হয়। আরেকটা অবস্থা হলো ফিনিশ গুড অবস্থায় রাখা হয়। 3টা অবস্থা, একটা র মেটেরিয়াল RM, একটা WIP, একটা FG বা ফিনিশ গুড, 3টা অবস্থায় রাখা হয়। এইখান থেকে কে কি করছে, এই লজিস্টিক্স যারা কাজ করছে লজিস্টিক্স ডিপার্টমেন্টে, তারা কি করছে, এই ইনভেন্টরি বা ওয়্যার হাউস থেকে মালটা নিয়ে সেলসম্যান বলেছে অমুকে ডেলিভারি দেওয়া লাগবে, ওই কাস্টমারের কাছে ডেলিভারি দিয়ে আসছে, ঠিক আছে, এটা হলো ইন্টারনাল সাপ্লাই চেইন। তার মানে আপনার কিন্তু ডিমান্ড প্ল্যানিং টিমে কাজ করার সুযোগ আছে, সাপ্লাই প্ল্যানিং টিম বা সোর্সিং বা প্রকিউরমেন্টে কাজ করার সুযোগ আছে, আপনার ম্যানুফ্যাকচারিং এ কাজ করার সুযোগ আছে, আপনার ইনভেন্টরিতে কাজ করার সুযোগ আছে, আপনার লজিস্টিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ আছে, ঠিক আছে, আপনার কাস্টমারের সাথে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই জায়গায় কাজ করারও কিন্তু আপনার সুযোগ আছে। তাহলে অপরচুনিটিস অ্যাজ এ সাপ্লাই চেইন গাই হিসাবে আপনি কিন্তু, আবার সাপ্লাই চেইনের ক্যারিয়ারটা আরো ভালো কেন, যে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টর যাওয়ার সুযোগ আছে, আপনার ভালো লাগলো না আরেকটা সেক্টরে চলে গেলেন, আরেকটা ভালো লাগলো আরেকটা সেক্টরে গেলেন, তার মানে আপনার এই যে কি বলবো যে অনেক সময় যে ডিসকমফোর্ট লাগে, একটু ডিসকমফোর্ট লাগবে না, হ্যাঁ, আপনি সব ভেরিয়েশন আছে বিভিন্ন জায়গায় কাজ করার। তাহলে সাপ্লাই চেইনটা আসলে ইম্পর্টেন্ট কেন, সাপ্লাই চেইনটা ইম্পর্টেন্ট এই জন্য যে সাপ্লাই চেইন যদি সঠিকভাবে কাজ করে তাহলে কিন্তু আপনার প্রাইস বা আপনার প্রোডাক্টের প্রাইস স্টেবল থাকবে, ঠিক আছে। আর সাপ্লাই চেইন যদি উইক ভাবে কাজ করে তাহলে কিন্তু আপনার প্রোডাক্টের ক্রাইসিস হয়ে যাবে, ঠিক আছে। কোভিড এর সময় আমরা কি দেখেছিলাম, কোভিড এর সময় যেটা বড় প্রবলেম হলো সাপ্লাই চেইন ঠিক মতো কাজ করতে পারেনি। সাপ্লাই চেইন যেহেতু ঠিক মতো কাজ করতে পারেনি সেহেতু কিন্তু আমরা দেখেছিলাম যে মেডিসিন শর্টেজ হয়েছে, আমাদের গ্রোসারি শর্টেজ, কন্টেনার শর্টেজ, বিভিন্ন ধরনের শর্টেজ হয়েছে। তার মানে আমাদের লাইফের যে আমাদের যে কন্ডিশন সেটা কিন্তু ব্রেক হয়ে গেছিল, হ্যাঁ, আমরা কিন্তু সবাই স্থবির হয়ে গেছিলাম, প্রোডাক্টের দাম বেড়ে গেছিল, যখনই শর্টেজ হবে প্রোডাক্টের দাম বেড়ে যাবে। তার মানে একটা প্রোডাক্টের দাম বাড়ার সাথে কিন্তু দাম বাড়া বা কমার সাথে সাপ্লাই চেইনের কিন্তু একটা বিশাল রিলেশন, ঠিক আছে। সাপ্লাই চেইন ঠিক মতো কাজ করলে কিন্তু প্রোডাক্টের দামটাকে স্টেবল রাখা সম্ভব, এই যে প্রাইস কি স্টেবল রাখা সম্ভব। উইক সাপ্লাই চেইন কি করে, প্রাইস বাড়ায় দেয়, হ্যাঁ। তার মানে স্ট্রং সাপ্লাই চেইন যেটা করছে যে নর্মাল আমার ন্যাশনাল ইকোনমি, যেটা গ্লোবাল বা ন্যাশনাল ইকোনমিতে কিন্তু একটা বড় ভূমিকা পালন করছে।
তবে সাপ্লাই চেইন কিন্তু শুধুমাত্র একটা কোম্পানির প্রফিট আর্নিং ডিপার্টমেন্ট না। সাপ্লাই চেইনকে যদি বলেন যে মানুষের জীবনে যে কমফোর্ট বা সার্ভাইভাল, মানুষের জীবনটাকে স্বাভাবিক রাখার জন্য কিন্তু সাপ্লাই চেইন একটা বড় ভূমিকা পালন করছে। ঠিক আছে, আমরা একটু ভিডিওটা দেখি, এখানে সাউন্ড নাই, আমরা ভিডিওটাকে দেখবো যে আসলে সাপ্লাই চেইন কেন সাপ্লাই চেইন আমরা পড়বো। হ্যাঁ, বা আমরা যদি শুধু মনে করি যে আমরা সাপ্লাই চেইন বা ডিগ্রি নিয়েই সাপ্লাই চেইন পারবো, তাও কিন্তু না। মজার একটা ফানি ভিডিও দেখেন, ভদ্রলোক কিন্তু ট্রাই করলো। হ্যাঁ, ওর খুব কনফিডেন্স, ও ওই পারে চলে যেতে পারবে। কিন্তু আলটিমেটলি কিন্তু পারেন। তার মানে যেটা হলো যে আমরা কিন্তু সাপ্লাই চেইন শুধু আমাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু হবে না, আমাকে হাউ, আমরা একাডেমিকে শিখে হলো জিনিসটা কি, কিন্তু আমাকে শিখতে হবে জিনিসটা কিভাবে করতে হয়। এই জন্য যদি আপনি প্রফেশনালস এর লিঙ্ক আপ থাকেন, তাহলে এই কিভাবে করতে হয় এই জিনিসটা শিখতে পারবেন। হ্যাঁ, তাহলে সাপ্লাই চেইনে কেন আমরা ফোকাস করছি, তাহলে সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কেন ফোকাস করছি, আমরা ব্যক্তি লাইফের কথা আমরা দেখলাম, তাহলে ইন্ডাস্ট্রিতে কেন সাপ্লাই চেইন ক্ষেত্রে ফোকাস করা হয়, কেন সাপ্লাই চেইন প্রফেশনালদের সিইও বানানো হচ্ছে বিভিন্ন কোম্পানিতে। ঠিক আছে, কারণ সাপ্লাই চেইন আমরা দেখছি, সাপ্লাই চেইন কি করছে, পুরো কোম্পানির প্রফিটকে ইনশিওর করছে, হাই কাস্টমার সার্ভিস ইনশিওর করছে। মানে সাপ্লাই চেইন যদি আপনাকে ঠিক মতো প্রোডাক্ট ডেলিভারি দিতে না পারে, সেলসম্যান যতই সেলস ইনশিওর করুক না কেন, আপনার কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হয়ে যাবে, ডিমান্ড ফুলফিল হবে না। ঠিক আছে, তার মানে কাস্টমারের যে স্যাটিসফ্যাকশন, সেটা কিন্তু আলটিমেটলি সেলসম্যান মেনটেন করে না, সেই স্যাটিসফ্যাকশনটা মেনটেন করে হলো সাপ্লাই চেইন। ঠিক আছে, তাই কাস্টমার স্যাটিসফ্যাকশনের জায়গায় বড় একটা ভূমিকা রাখছে। কাস্টমার স্যাটিসফাইড হলে কি হবে, আমার ইনকাম বাড়বে। লোয়ার প্রোডাকশন কস্ট কিভাবে সাপ্লাই চেইন কিন্তু কমাই দিতে, কিভাবে কমাচ্ছে সাপ্লাই চেইন প্রোডাকশন কস্ট। ধরেন যে ওই যে আমি আলিফের উদাহরণ দিলাম, যে আলি যদি একটা করে ওয়াচ কিনে, সেটার দাম প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়াল খরচ করে, তার দাম বাড়বে। কিন্তু আলিফ যখন প্ল্যানার হবে, গুড প্ল্যানার হবে, তখন আলিফ কি করছে, একবারে 3000 ঘড়ির অর্ডার দিচ্ছে। যখন 3000 ঘড়ি অর্ডার দিবে, তখন ঘড়ির দাম কিন্তু আলটিমেটলি কমে যাবে। তার মানে আমরা যদি একবার বাল্ক অ্যামাউন্ট প্ল্যান করে, গুড প্ল্যান করে বাল্ক অ্যামাউন্ট অর্ডার দিতে পারি, বাল্ক অ্যামাউন্ট নিয়ে আসি, বাল্ক অ্যামাউন্ট প্রোডাকশনে যাই, তাহলে কিন্তু আমার খরচ আলটিমেট প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল কমে যাবে। ঠিক আছে, লোয়ার ইনভেন্টরি কস্ট কমে যাবে। পারচেজিং কস্ট, যদি একসাথে বাল্ক অ্যামাউন্ট নিয়ে আসি, সেক্ষেত্রে পারচেজিং কস্ট কমে যাবে, তার মানে আমার এক্সপেন্সটা কমে যাচ্ছে। ঠিক আছে, আমার ডিস্ট্রিবিউশন কস্ট, আমার ডিস্ট্রিবিউশন টিম যদি ওই যে রুট অপটিমাইজ করতে পারে, কোথা থেকে কোথায় গেলে আমার সঠিক ওয়েতে যাওয়া যাবে, একসাথে একটা গাড়িতে একটা প্রত্যেকটা ডেলিভারির জন্য একটা গাড়ি না পাঠিয়ে একবারে প্ল্যান করে সবগুলো মাল একটা গাড়িতে তুলে যদি একবার এ বি সি ডি বিভিন্ন কাস্টমারের কাছে যাওয়া যায়, সেক্ষেত্রে কস্টটা কমে যাবে। তার মানে পুরো সাপ্লাই চেইনটা কি করছে, আমার কোম্পানির প্রফিট ইনশিওর করছে। কাস্টমার স্যাটিসফ্যাকশন তো করছেই, কাস্টমার জেনারেলি প্রফিট ইনশিওর করছে। ঠিক আছে, এক্সপেন্সটাকে কমাচ্ছে, ইনকামটাকে বাড়াচ্ছে। এই যে প্রফিট মানে কি, ইনকাম থেকে এক্সপেন্স। যখন আপনার কোম্পানির খরচ কমাই দিবে সাপ্লাই চেইন, তার মানে আলটিমেটলি কিন্তু ইনকামটা বেড়ে যাবে। তার মানে সাপ্লাই চেইন কিন্তু নন প্রফিট বা নন রেভিনিউ ডিপার্টমেন্ট না, সাপ্লাই চেইন কোম্পানিতে কিন্তু রেভিনিউ আর্নিং ডিপার্টমেন্ট। কিভাবে রেভিনিউ আর্নিং, খরচ কমায় রেভিনিউ আর্নিং। ঠিক আছে, খরচ কমায় রেভিনিউ আর্নিং একটা বড় একটা ইম্প্যাক্ট ফেলে। আমরা সাধারণত যেটা ভুল করি, বিভিন্ন ছোট ছোট কোম্পানি না জানার জন্য বলে যে সাপ্লাই চেইন তো খরচের ডিপার্টমেন্ট, আর সেলস হলো রেভিনিউ আর্নিং এর ডিপার্টমেন্ট। কিন্তু সাপ্লাই চেইন কিন্তু আসলে খরচ কমানোর ওই জায়গাতে একটা বড় ভূমিকা রাখছে। ঠিক আছে, আমরা কিছু গ্লোবাল এক্সাম্পল দেখি, গ্লোবাল এবং লোকাল কিছু এক্সাম্পল দেখি। অ্যামাজনের কথা চিন্তা করেন। ঠিক আছে, আপনি কালকে ধরেন অর্ডার দিলেন, আজকে পৌঁছাই দিচ্ছেন, কেন, কিভাবে, ওর সাপ্লাই চেইন ভালো হওয়ার জন্য। তাদের ওয়ার হাউস সাপোর্ট, তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ডেলিভারি সিস্টেম আর স্ট্রং। ইউনিলিভারের চিন্তা করেন যে আমরা প্রতিদিন, আমাদের কোনোদিন মানে আনঅ্যাভেলেবল হয় না, তাদের সোপ বলি, অয়েল বলি, শ্যাম্পু বলি, অ্যাভেলেবল এভরিওয়্যার। তাদের সাপ্লাই চেইন ডিসিপ্লিন এবং কনসিস্টেন্ট ওয়েতে কাজ করছে। দারাজের কথা বলি, দারাজ কি করছে, দারাজের প্রোডাক্ট কিন্তু মোটামুটি অ্যাভেলেবল সব জায়গায়, তাদের হাব, তাদের বিভিন্ন যে রাইডার আছে, রাইডারকে ইউজ করে তারা, তাদের ওয়ার হাউস, তারা একসাথে কাজ করছে। ঠিক আছে, এছাড়াও আমি যদি আমাদের বিভিন্ন কোম্পানির কথা বলি, আকিজের কথা বলি, বিএটিপি, এসিআই, বাংলাকার, প্রাণ, বিভিন্ন জায়গায় কিন্তু এরা খুব ভালো কাজ করছে। সাপ্লাই চেইন কাজ করছে বলেই কিন্তু স্মুথলি ডেলিভারি এনশিওর হচ্ছে। তাহলে মাল্টি ন্যাশনাল হোক কিংবা ছোট শপ হোক,
উইথাউট স্ট্রং সাপ্লাই চেইন, উইথাউট ভালো সাপ্লাই চেইন কোনো বিজনেস সার্ভাইভ করতে পারে না। একটা বিজনেসকে যদি সার্ভাইভ করতে হয়, তাহলে আপনি যদি অন্টারপ্রেনারও হতে চান, হ্যাঁ, আপনার যদি ইচ্ছা থাকে যে না আমি পড়াশোনা শেষ করে অন্টারপ্রেনার হবো, আমি নিজেই ব্যবসা করবো, জব করবো না, আপনার অন্টারপ্রেনার হতে হলেও কিন্তু সাপ্লাই চেইন জানা লাগবে। শুধু সাপ্লাই চেইন বা কস্টিংটা মেনটেন না করতে পারার জন্য কিন্তু অনেক অন্টারপ্রেনার এই শুরুতেই ভেঙে গেছে। আমি একটা অন্টারপ্রেনারকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এই এতগুলো মাল বাইরে থেকে নিয়ে আসেন আবার সেল করছেন, আপনি প্রাইসিং করেন কি করে? উনি বললো যে আমি 1.5 দিয়ে গুণ করি। তা ওনার প্রাইসটাকে আমি তখন নিয়ে গেলাম, প্রাইসগুলো দেন তো, গুণ করে দেখলাম যে ওনার আলটিমেটলি লস। হ্যাঁ, কারণ উনি বিভিন্ন সময় বিভিন্ন দামে নিয়ে আসে, কিন্তু ওই দামে যে 1.5 দিয়ে গুণ করে সবসময় যে প্রফিট আসে তা না, কিছু সময় প্রথম দিকে প্রফিট আছে, বাকি সবসময় তার লস হয়েছে। তার মানে সে যে কস্টিং করতে জানে না, তার আনার খরচটা সেই হিসাব করে জানে না, সে সাপ্লাই চেইনটা সঠিকভাবে মেনটেন করতে পারেনি, সে একবারে পাল কেমন আনতে পারেনি, যার ফলে তার খরচ কিন্তু বেড়ে গেছে। ঠিক আছে, তো এই সাপ্লাই চেইন জানলে না জানলে কিন্তু আপনার বিজনেসটা সার্ভাইভ হবে না। ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো যে কমিউনিকেশন স্কিল যেটাকে আমরা বলি। যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে তাহলে কিন্তু সাপ্লাই চেইনে জব করাটা ভালো একটা সুযোগ আছে। কমিউনিকেশনটা কি লাগে? এই কমিউনিকেশনের অভাবে সাপ্লাই চেইনে যেটা বড় মানে ঘটনা ঘটে সেটাকে আমরা বলি বুলহুইল ইফেক্ট, বা যেটাকে আমরা বলি ইনফরমেশন ডিস্টরশন বা ইনফরমেশন গ্যাপ। ঠিক আছে, সঠিকভাবে কমিউনিকেশন করা না। ধরেন আমি এক্সাম্পল দিই, এটা না দিয়ে একটা এক্সাম্পল দিই যে আজকে ধরেন যে আমরা এখানে মোটামুটি 100 জন লোক আছি। ঠিক আছে, আলিফ এটা দায়িত্বে আছে। আলিফ মনে করলো যে এই 100 জন লোককে জন্য আমি খাবার ইনশোর করবো। ঠিক আছে, তো আলিফ তার পার্শ্ববর্তী দেখা গেল ইশরাত আছে, ইশরাতকে বললো যে ইশরাত তুমি এই খাবারের অ্যারেঞ্জটা করো, আমরা মোটামুটি 100 জনের মতো আছি। ইশরাত খাবার কেনার অর্ডার দেওয়ার সময় ভাবলো যে 100 জন তো আরো তো নতুন লোক চলে আসতে পারে, তাহলে আমি কি করি, আমি 120টা অর্ডার, 20টা এক্সট্রা রাখি। ইশরাতের সাথে দেখা হলো আরেকজন আব্দুর রহিম বা আরেকজনের সাথে দেখা হলো, তাকে তখন বা আমাদের লতিফের সাথে দেখা হলো, লতিফকে বলে লতিফ তুমি খাবার নিয়ে এসো 120 জনের। লতিফ মনে করলো যে 120 জন নিয়ে আসবো, 120 জন তো কনফার্ম, তাহলে আমি আরেকটু বেশি করে নিয়ে আসি। লতিফ দেখা গেল 120-এর জায়গায় 140 নিয়ে আসলো। ঠিক আছে, এইভাবে করে সে আরেকজন করে 140 থেকে 200 হয়ে গেল। আলটিমেটলি দেখা ছিল রিকোয়ারমেন্ট ছিল 100টা, কিন্তু আলটিমেটলি আসলো কটা, 200টা। তার মানে এই যে ইনফরমেশন গ্যাপ, ঠিক আছে, এই গ্যাপ হওয়ার জন্য যে আপনার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের ডাবল হয়ে গেল, সেটাকে আমরা বলছি বুলহুইল ইফেক্ট বা ইনফরমেশন ডিস্ট্রিবিউশন। এই ঘটনা কিন্তু সাপ্লাই চেইনে ঘটে। সাপ্লাই চেইনে যেটা হয়, দেখা গেল কাস্টমারের অর্ডার ছিল 10টা, রিটেলার মনে করলো আমি একটু বাড়াই দিই, সে 12টা করলো, বেশি বাড়াইনি, 2টা বাড়াইছে। ও ডিস্ট্রিবিউটর মনে করলো যে আমি আরেকটু বাড়াই দিই, 15টা করি। ম্যানুফ্যাকচারার মনে করলো যে না আমি আরেকটু বাড়াই, আরেকটু বেশি করি। আলটিমেটলি আমার ওয়্যার হাউসে আসলো বা আমার প্রোডাকশনে আসলো 20টা, রিকোয়ারমেন্ট ছিল 10টা, হয়ে গেল 20টা, কিন্তু আলটিমেট সেল হবে না 20টা, কাস্টমার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট ছিল 10টা। 10টা থেকে 12টা সেল হতে পারে, 20টা তো সেল হবে না। তাহলে তখন কি হবে, স্টক বেশি হয়ে যাবে, ওভার স্টক হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এই ইনফরমেশন গ্যাপের জন্য, এই জন্য সাপ্লাই চেইনে এখন ইআরপি সিস্টেম কাজ করে, বা এমন একটা ইআরপি যেটা হলো আপনার সাপ্লাইয়ের কাছ থেকে প্রত্যেকটা পার্টির সাথে ইন্টার রিলেটেড, মানে এও দেখতে পাবে, এও দেখতে পাবে, সবাই দেখতে পাবে আসলে অ্যাকচুয়ালি কয়টা রিকোয়ারমেন্ট। যেমন আমাদের ক্যাটারপিলারে কিন্তু, আমাদের বাংলা ক্যাটারপিলার ইউএসএ ক্যাটারপিলারের সাথে আমাদের জিআরপি আছে, ওরা দেখতে পায় আমার অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, ও দেখতে পায়। ঠিক আছে, যে আসলে আমার কাস্টমার অর্ডার কয়টা আসছে, যখন দেখতে পাবে তখন কিন্তু এই যে গ্যাপটা এটা হবে না, বা যদি আমরা কমিউনিকেশন ভালোভাবে করি গ্যাপটা হবে না। ঠিক আছে, আমরা কোভিড এর সময় দেখছিলাম যে আপনার টিস্যু 19 সালে যে টিস্যুটা উৎপাদন করছিল সেটা 20 সালে এসে 71% বেশি হয়ে গেছিল। তার মানে আলটিমেটলি টিস্যু গুলো নষ্ট হয়েছে এবং কিন্তু আপনার কম দামে সেল করতে হয়েছে, ওভার স্টক হয়ে গেছিল। ঠিক আছে, এই বুলহুইল ইফেক্টের জন্য। আমরা ছোট্ট একটা কেস স্টাডি দেখি, আমরা প্রায় শেষের দিকে, আমরা এরপরে আমরা ক্যারিয়ার নিয়ে কথা বলবো কিছুটা। ধরে নিলাম যে আমরা আলিফের কথা বলছিলাম, যে আলিফ ফাইনাল ইয়ার স্টুডেন্ট, সে, আমি তার এক্সাম্পল ছিলাম, সে একটা ই কমার্সের ব্যবসা করবে, বা সে একটা ই কমার্স কোম্পানিতে সাপ্লাই চেইন ইন্টার্ন হিসেবে জয়েন করলো। ঠিক আছে, এটা ভালো করে খেয়াল করেন সবাই। হ্যাঁ, ঈদের সময়ে তার মেজর 3টা প্রবলেমের সে সম্মুখীন হলো। কি প্রবলেম? একটা প্রবলেম হলো যে আইটেম গুলোকে ওভার স্টক হয়ে গেছে এবং সেটা কিন্তু আনসোল্ড অবস্থায় আছে। তারপরে সে খেয়াল করলো যে কাস্টমার কিন্তু তাকে কমপ্লেন করছে সে ঠিক মতো ডেলিভারি না দিতে পারার জন্য। তার মানে রহিম বা আমাদের আলিফ সেটা সে ইনশোর করলো যে টিমটা কিন্তু সবাই আইসোলেটেড কাজ করছে, মানে তার প্রত্যেকটা টিম
ওইখানে যে লজিস্টিক্স টিম আছে, প্রকিউরমেন্ট টিম আছে, ডিমান্ড প্ল্যানিং টিম আছে, প্ল্যান, সোর্স, মেক, ডেলিভারি, আমরা পড়লাম না, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। এরা এক একজন এক একভাবে কাজ করছে, কেউ কার সাথে ইন্টার রিলেটেড না। ঠিক আছে, এই ইন্টার রিলেটেড না, যেটা আমরা বুলবুল ইফেক্টও দেখলাম, ইন্টার রিলেটেড না হওয়ার জন্য কি হচ্ছে, আলটিমেটলি কাস্টমারের ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছে, আমার প্রোডাকশনটা ওভারল্যাপ হচ্ছে বা ওভার প্রোডাকশন হয়ে যাচ্ছে বা ওভার স্টক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আলী চিন্তা করতে যে আসলে আমার কি কোন জ্ঞানটা দরকার, কোন লার্নিংটা দরকার, যেটা শিখলে আমি এই যে মানে আনকোঅর্ডিনেশন বা ল্যাক অফ কোঅর্ডিনেশনটা দূর করতে পারবো বা এই ধরনের সমস্যাগুলো আমি দূর করতে পারবো। ঠিক আছে, এইটা হলো মডার্ন সাপ্লাই চেনে এটাকে বলছে এসএনওপি, সেলস অ্যান্ড অপারেশন প্ল্যানিং, যেটা ওই যে সাইলোস মেন্টালিটি ভাঙবে। এরা করে কি, সেলস অপারেশন কিন্তু কোন ডিপার্টমেন্ট না, সেলস অপারেশন প্ল্যানিং হলো একটা কাজ বা একটা অপারেশন বা একটা সিস্টেম বলতে পারেন, একটা সিস্টেম যেটার মাধ্যমে আপনার এই যে ব্লেমিং কালচার থেকে বের হয়ে আমার ফাইন্যান্স টিম, সেলস টিম, সাপ্লাই চেইন টিম সবাই এক টেবিলে কাজ করা হয়। সেলসম্যান যখন বলে আমি এতটা অর্ডার নিয়ে আসছি, আমরা সাপ্লাই চেইন তার সাথে বসে ফাইন্যান্সকে ডাকি যে সেলসে এতগুলো অর্ডার আছে, আপনি এস নিতে পারবেন কিনা বা ফান্ড দিতে পারবেন কিনা। তাহলে সবাই মিলে বসে যখন আমরা মেনটেন করি, তখন কিন্তু এই যে গ্যাপটা মেনটেন হয় না, গ্যাপটা হয় না। তো আমরা ইন্টারনাল যারা সাপ্লাই চেনে আসি, তারা বলে যে আমার কিন্তু এই পরিমাণ অর্ডার আছে, তোমরা কিন্তু রেডি হও। আমরা যে ইনফরমেশনটা আমরা স্মুথ ভাবে ফ্লো করছি, এই স্মুথ ভাবে ফ্লো করার যে প্রক্রিয়াটাকে সাপ্লাই চেনে, একটা মডার্ন সাপ্লাই চেনে খুব ব্যবহার হচ্ছে এখন, সেটাকে আমরা বলছি সেলস অ্যান্ড অপারেশন। টার্মসটা জাস্ট মনে রাখেন, সেলস অ্যান্ড অপারেশন প্ল্যানিং, এসএনওপি। এসএনওপি কি জিনিস? এসএনওপি হলো ওয়ান প্ল্যান, ওয়ান ডাইরেকশন, ওয়ান গোল, সবাই একসাথে এক প্ল্যাটফর্মে কোঅর্ডিনেট ওয়েতে কাজ করা। ঠিক আছে, ইন্টিগ্রেটেড বিজনেস প্রসেস। ঠিক আছে, হোয়াট দ্য ডিমান্ড ইজ গোয়িং টু বি, কি পরিমাণ ডিমান্ড আসতে পারে এবং সেটাকে কিভাবে বেস্ট ফিট, হাউ ইট ক্যান বি বেস্ট মিট মিনিমাম লেভেল অফ রিসোর্স, আমার যে রিসোর্স গুলো আছে সেটা দিয়ে আমি কিভাবে বেস্ট মিট করতে পারি বা বেস্ট খুব ভালোভাবে মিট করতে পারি, সেটাকে আমরা বলছি এসওপি। টার্মসটা অবশ্যই জেনে রাখেন, এটা কিন্তু আধুনিক সাপ্লাই চেনে কাজে লাগবে। তাহলে ফ্রেশারদের জন্য সাপ্লাই চেনে ফিউচার কি জিনিস, ফিউচারে কি কি সাপ্লাই চেনে পরিবর্তন আসছে, সাপ্লাই চেনের সাথে আমাদের যেটা আসছে সেটা হলো যে আমরা ডিজিটাল ট্রান্সফরমেশন করছি। আমরা আসলে কাগজে কলমে না করে সবকিছু ইমেইল বা ইয়ারপির মাধ্যমে এখন সাপ্লাই চেনটাকে মেনটেন করছি। নিয়ারশোরিং বাড়ছে, বিভিন্ন কোম্পানি দেখবেন যে বিভিন্ন দেশের, কোকোকোলা বাংলাদেশে কেন, বাংলাদেশে অবশ্যই ওরা ম্যানুফ্যাকচারিং টিম বসায় বা ম্যানুফ্যাকচারিং প্ল্যান করছে। ঠিক আছে, সাপ্লাই চেনে এজিলিটি আসছে। একটা সময় আমরা লিন সাপ্লাই চেন বলতাম যে খরচ কমাও, এখন এজিলিটি আসছে যে যার বেশি প্রয়োজন। এজিলিটি কি মানে? কুইক সার্ভিস দেওয়া, যেটা প্রয়োজন সেই অনুযায়ী দেওয়া। ধরেন যে এখন জেনারেটর, ইউনিলিভারের মতো কোম্পানি জেনারেটর শাটডাউন অবস্থায় আছে, এখন যদি আমি মনে করি কম খরচে পাঠাবো, তাহলে তো পার মিনিটে কোটি কোটি টাকা লস। তখন আমাকে ওখানে অ্যাজাইল হতে হবে, আমাকে কুইক সার্ভিস দেওয়া লাগবে, হোক আমার লস বা হোক আমার মার্জিন, তা আমাকে তাকে কুইক সার্ভিস দেওয়া লাগবে। এটাকে আমরা বলছি এজিলিটি। এই এজিলিটি কনসেপ্টে আসছে আপনার করোনার সময় থেকে। হ্যাঁ, তাহলে সাপ্লাই চেনে আরো কিছু যে বিষয়গুলো আসছে, আমার ইআরপি, আমরা এখন ইআরপি দিয়ে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এটা দিয়ে কাজ করছি, বা আমাদের আরএফআইডি ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের পজ মেশিন ব্যবহার করা হয়। ঠিক আছে, টেম্পারেচার মেশিন ব্যবহার করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমাদের ডাটা অ্যানালাইসিস করা হচ্ছে। ব্লকচেইন কনসেপ্ট আসছে এখন, যাতে সবাই ব্লকচেইন, আপনারা দেখে নিন যে ব্লকচেইন কনসেপ্ট আসলে এরকম যে যারা ইন্টিগ্রেটেড থাকবে, কোনো চেঞ্জ নিয়ে আসলে সবাই দেখতে পাবে। হ্যাঁ, এখানে আমি আমার মতো চেঞ্জ করে দিলাম তা না, সবাই ইন্টার কানেক্টেড যারা আছে সবাই সেই চেঞ্জ দেখতে পাবে, ট্রেসেবিলিটি বাড়বে, আমাদের ফ্রডটা কমবে, টুই বা পিনফারেস্টটা কমে যাবে যদি ব্লকচেইন হয়। এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু ইন ফিউচারে সাপ্লাই চেইনের সাথে বা দেশের বাইরে বিভিন্ন কোম্পানিদের মতো অলরেডি অ্যালাইন হয়ে গেছে। যেমন সিটি ব্যাংক, বাংলাদেশের সিটি ব্যাংক অলরেডি চালু হয়ে গেছে। এখন আসি আমাদের ক্যারিয়ার অপরচুনিটি। এতক্ষণ আমরা যে অপেক্ষা করছিলাম, সাপ্লাই চেইন শিখলাম, আমাদের আসলে অপরচুনিটি করতে, অপরচুনিটি হলো যে আমরা এন্ট্রি লেভেলে ফ্রেশার হিসেবে আমরা সাপ্লাই চেইন এক্সিকিউটিভ হিসেবে অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন জবে, প্রোকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এগুলা কেন বলছি? এগুলো বলছি যে আমরা অনেক সময় ভুল করি। আমি যেখানে যে সিনিয়র বা স্ট্র্যাটেজিক রোল দিয়ে রাখছি, আমি দেখছি যে অনেকগুলো সিভি পাই যে সিনিয়র লেভেলে কোনো ফ্রেশার অ্যাপ্লিকেশন করে বসে আছে, ও মনে করছে একটা দিয়ে দিলাম, ডাক্তার ডাকবে, না না ডাকবে। ঠিক আছে, কিন্তু পদগুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটাতে আমার অ্যাপ্লাই করা ঠিক হবে না। ঠিক আছে, তাহলে আমাদের জন্য কোনটা পদ? যারা আমরা ফ্রেশার তাদের জন্য সাপ্লাই চেইন এক্সিকিউটিভ, প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে করতে পারি, লজিস্টিক্স কোঅর্ডিনেশন টিমে কাজ করতে পারি, ইনভেন্টরি অ্যানালিস্ট হিসেবে কাজ করতে পারি, অপারেশন অফিসার হিসেবে কাজ করতে পারি। যখন আমরা আস্তে আস্তে মিড লেভেলে যাব, তখন আমরা প্ল্যানার বা অ্যানালাইস্ট বা স্পেশালিস্ট হিসেবে বা ম্যানেজার হিসেবে কাজ করার সুযোগ আছে আমাদের। ঠিক আছে, আর আমাদের জন্য যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের নাই, তাছাড়া আমাদের কি কি স্কিল দরকার হতে পারে?
আমাদের স্কিল লাগতে পারে হলো একটা হলো কমন সেন্স বা প্ল্যানিং মাইন্ডসেট। হ্যাঁ, যে আমরা বললাম যেহেতু আমরা জানি সাপ্লাই চেইনে প্রত্যেকটা সেক্টরে প্ল্যানিং কাজ করে। একটা হলো ডিমান্ড প্ল্যানিং, একটা হলো সাপ্লাই প্ল্যানিং, ডিমান্ডের অনুযায়ী সাপ্লাই দেওয়া, যেটা যারা প্রকিউরমেন্ট করে, যেটাকে প্রকিউরমেন্ট প্ল্যানিং বলি আমরা। একটা লজিস্টিক্স প্ল্যানার, সে কিভাবে ডিস্ট্রিবিউশন করলে কম টাকায় সব জায়গায় পৌঁছানো যাবে বা কিভাবে গেলে কম রুট ইউজ করা যাবে, এই প্ল্যানটা করছে। ঠিক আছে, বা তার লিড টাইম কি, এভাবে সে প্ল্যান করছে। তার প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্ল্যানিং আছে। এই জায়গায় কিন্তু ডাটা অ্যানালাইসিস যারা ভালো পারেন, যারা এক্সেল ভালো পারেন, তাদের একটা খুব ভালো কাজ করে। কমিউনিকেশন স্কিল, যেমন ভুল হইল ইফেক্টিভ দেখলাম, এই কমিউনিকেশন স্কিলটা আমাদের ভালো হতে হবে। প্রবলেম সলভিং, বিভিন্ন সাপ্লাই চেইনে প্রতিদিনই নতুন নতুন প্রবলেম আসে, এই প্রবলেম গুলোকে নেওয়ার ক্যাপাবিলিটি বা অ্যাডাপ্টিভিটি বাড়াতে হবে। এক্সেল এর বেসিক ডাটা হ্যান্ডলিং এটা জানা লাগবে। টিম ওয়ার্কে কাজ করার জন্য সেই মেন্টালিটি আমাদের থাকা লাগবে। কারণ আমরা জানি সাপ্লাই চেইনে ছোট্ট একটা মিস্টেক কিন্তু বড় একটা ইম্প্যাক্ট ফেলে দেয়। ছোট আপনার একটা ছোট্ট ভুল, একটা কোয়ান্টিটি ভুল দেখা গেল একটা বড় একটা ইম্প্যাক্ট। আপনি কোন একটা জায়গায় টাকার অ্যামাউন্ট লিখে দিয়ে একের জায়গায় 10 কোটির জায়গায় লিখে দিলেন হলো 20 কোটি, বা একের জায়গায় 2 হলো সে 20 কোটি হয়ে গেল। মানে ছোট্ট মিস্টেক বড় ইম্প্যাক্ট। ঠিক আছে, এর জন্য সাপ্লাই চেইনে রেসপন্সিবিলিটি নিয়ে, ইথিক্স নিয়ে, অনেস্টি নিয়ে এবং ডিসিপ্লিন নিয়ে কাজ করতে হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, আর আনএথিক্যাল প্র্যাকটিস গুলো করা যারা তার আছে, তারা সাপ্লাই চেইনে বেশি দিন লং লাস্টিং করতে পারে না। কারণ সাপ্লাই চেইনে আবার টাকা নিয়ে কাজ হইতে আনএথিক্যাল প্র্যাকটিস অনেকে করার সুযোগ পায়, সেটা করলে আবার লং লাস্টিংও হয় না, ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। ইন্ডাস্ট্রি আসলে আপনাদের কাছ থেকে কি খুঁজে? আপনাদেরকে যখন আমরা ইন্টারভিউতে ডাকি, আপনাদের কাছ থেকে আমরা কি খুঁজি? আমরা খুঁজি যে আপনার এক্সেল বা ডাটা অ্যানালাইসিস আছে কিনা। এখন পাওয়ার পয়েন্টের বিষয়টা আমরা জিজ্ঞেস করি যে আপনারা পাওয়ার পয়েন্টে কতটুকু জানেন, বা পাওয়ার পয়েন্টে ড্যাশবোর্ড করা যায়, সুন্দর সুন্দর ড্যাশবোর্ড করা যায়। ঠিক আছে, আপনাদের ইআরপি বেসিক জিনিসগুলো আছে কিনা, বা বেসিক লার্নিং গুলো কিভাবে ইআরপি তৈরি করা হয়। ঠিক আছে, যে আপনার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড ছাড়াও কিন্তু অনেকে এখন ইআরপি নিয়ে কাজ করে, ছোট ছোট নিজেরা ইআরপি তৈরি করে সফটওয়্যার তৈরি করতে পারে। আমাদের মধ্যে এখানে লতিফুর মনে হয় সম্ভবত টেকনিক্যালি খুব ফাস্ট। তারপরে যে ডকুমেন্টেশন বা রিপোর্টিং নিয়ে আমার আইডিয়া থাকালো, কিভাবে ডকুমেন্টেশন করে আমার নিজের ফাইলগুলো, নিজের বইগুলো, নিজের খাতাগুলো বা রিপোর্ট করা। আপনারা অনেক সময় রিপোর্ট দিচ্ছেন, রিসার্চ করছেন, এই বিষয়গুলো, এই জ্ঞানগুলো আপনার কিন্তু কর্পোরেট এসে কাজে লাগবে। তারপরে বেসিক ফোরকাস্টিং কনসেপ্ট সম্পর্কে আইডিয়া থাকবে, ফোরকাস্টিং কিভাবে করব, ফোরকাস্টিং টেকনিক গুলো কি কি হতে পারে। কোথা থেকে ফোরকাস্টিং করার জন্য আপনাকে কি করতে হবে? হয় বিভিন্ন প্রিভিয়াস ডাটা থেকে কালেকশন করতে হবে, অথবা কি করতে হবে, আপনার কাছে কোনো ডাটা নাই। তাহলে আলির ব্যবসা করতে চাই, কোনো ডাটা নাই, এর আগে কেউ করেনি, তখন কি করবে? আলি কিছু এক্সপার্টের ওপিনিয়ন নেবে, যারা ওই মার্কেটে এক্সপার্ট, তাদের ওপিনিয়ন নেবে। তার মানে এই ফোরকাস্টিংটা হতে পারে ডাটা বেজে হতে পারে, ওপিনিয়ন বেজে হতে পারে, এক্সপার্ট ওপিনিয়ন বেজে হতে পারে। এই কনসেপ্ট গুলোকে ক্লিয়ার রাখতে হবে যে আমি যখন ফোরকাস্টিং বা প্ল্যানিং টিমে ঢুকবো, তখন জিনিসটা কিভাবে করতে হয়। ডাটা নিয়ে কিছু ডাটা সে কালেক্ট করতে পারে, ইন্টারনেট সোর্স দিয়ে অনেক ডাটা পাবে, সেই ডাটাগুলোকে নিয়ে কিভাবে ফোরকাস্ট করা যায়, গত বছর এরকম ছিল, তাহলে আগের বছর কেমন হতে পারে, যে গ্রাফটা সে চেক করতে পারে। ঠিক আছে, আর কিছু সফট স্কিল মাস্ট, সফট স্কিল অবশ্যই লাগে, সেটা যেমন কমিউনিকেশন স্কিলটা, প্রবলেম সলভিং, নেগোসিয়েশন, একসাথে কথা বলা। নেগোসিয়েশন নট অনলি যে প্রাইস নেগোসিয়েশন তা না, একটা মানুষকে কনভিন্স করা, হ্যাঁ, এটাও জানতে হবে। আর টাইম ম্যানেজমেন্ট, আমরা জানি সাপ্লাই চেইনে 1 মিনিটের ভুল মানে বড় ভুল। ঠিক আছে, ইমোশনাল ইন্টেলিজেন্সটা রাখতে হবে, যে আমি যাদের সাথে কাজ করছি তার ইমোশন বোঝা, আমার কলিগের ইমোশন বোঝা। ঠিক আছে, সেন্টিমেন্টাল হলে এক জায়গায় টিকা সম্ভব না। হ্যাঁ, তো এই জিনিসগুলো, যেমন আমার কথা আমার মনে আছে যে আমি বিচে গেছি, চট্টগ্রাম পরিবার নিয়ে চট্টগ্রাম বিচে গেছি, ওইখানে আমাকে কিন্তু ওই বিচে বসে ল্যাপটপ খুলতে হয়েছে। হ্যাঁ, আমি এটাকে এনজয় করি, আমি এটাকে মানে কখনো যা মনে করিনি, কারণ আমি যে কাজটা করি সেই কাজটা আর কেউ জানে না, বা ওই আমার কোম্পানিতে কেউ করে না, বা ওই অ্যাক্সেস শুধুমাত্র আমারই আছে। এখন আমি বিচে যাই কিংবা রুমে থাকি বা ঘুমাই থাকি, রাত 2টা বাজুক, আমাকে ওই কাজটা আমাকেই করতে হয়। তার মানে আমাকে কিন্তু ওই জিনিসটা ইনশোর করতে হবে, আমাকে মেন্টালিটি প্রিপারেশন রাখতে হবে যে না, এই কাজটা আমাকেই করতে হবে। আমি বিচে আসছি, আমি কেন করবো? তাহলে কোম্পানির কোটি কোটি টাকা লস হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য কোনো কোম্পানি ফ্লেক্সিবিলিটি দেয়। ঠিক আছে, সো ওই জায়গাতেও আমাদের খেয়াল রাখতে হবে, মেন্টালিটিটা ঠিক রাখতে হবে, ইমোশনাল ইন্টেলিজেন্সটা। ঠিক আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে যেখানে সাপ্লাই চেইন গ্রাজুয়েটটা হায়ার করা হচ্ছে, এফএমসিজি, আরএমজি তে নেওয়া হয়, বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ই কমার্স গুলো এখন লোক নিচ্ছে প্রচুর পরিমাণ, সাপ্লাই দেখবেন, রিটেল কোম্পানি গুলো, ফার্মাসিউটিক্যালে অনেক হাই স্যালারি আছে। ঠিক আছে, ব্যাংকও এখন সাপ্লাই চেইন লোক নিচ্ছে, পাওয়ার বা এনার্জি সেক্টর যেগুলো আমাদের বাংলা গেটের মতো অনেকগুলো কোম্পানি আছে, ক্রসওয়ার্ড, এনার্জি ব্যাংক, হ্যাঁ, এই ধরনের কোম্পানিগুলো নিচ্ছে। এনজিও গুলো সাপ্লাই চেইন লোক নিচ্ছে। আবার বিভিন্ন প্রজেক্টে কিন্তু দেখবেন যে ওয়ার্ল্ড ব্যাংকের অনেকগুলো প্রজেক্ট থাকে, হ্যাঁ,
প্রকিউরমেন্ট অ্যানালিস্ট বা সাপ্লাই চেইন অ্যানালিস্ট বা ডিমান্ড প্ল্যান অ্যানালিস্ট এই বিষয়ে লোক নেই, ঠিক আছে, এন্ট্রি লেভেলে নেই। আর একটা গ্যাপ জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা তো আসলে একাডেমিকে শিখি হলো যে জিনিসটা কি সম্পর্কে আইডিয়া পাই, এই জিনিসটাকে কিভাবে ইউজ করা যায় এখন থেকে আমাদের কিন্তু প্র্যাকটিস শুরু করতে হবে। যে সাপ্লাই চেইনকে আমি প্ল্যানিং বলছি, আমি টিম ফোরকাস্টিং বলছি, ফোরকাস্টিংটাকে কিভাবে করা হয়, সাপ্লাই চেইনটা কিভাবে কাজ করে, এই কিভাবে হাউ এই জিনিসটাই কিন্তু এক্সপেক্ট করে যে আপনি কিছু বলতে পারছেন না কেন, বলতে পারছেন কিনা। হ্যাঁ, ইন্ডাস্ট্রি কিন্তু আপনার কাছে এক্সপেক্ট করে জিনিসটা কিভাবে হয়, জানলেই হবে না, কিভাবে হয় বা অ্যাপ্লিকেশনটা কি, অ্যাপ্লিকেশনটা পর্যন্ত জানা লাগবে, ঠিক আছে। তাহলে মোটামুটি ভালো একটা পারফরমেন্স ধরে রাখতে পারবেন আপনার ইন্টারভিউ বোর্ডে। আরেকটা হলো যে তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করবো, আমরা তো চাকরি করি না, আমরা তো ফ্রেশার, আমরা তাহলে এই প্র্যাকটিসটা কিভাবে করব, কিভাবে আমরা হাউটা নিয়ে আসবো। আমরা ইন্টার্নশিপ করতে পারি বিভিন্ন কোম্পানিতে, উইদাউট পেও করতে পারি, আমরা বসে আছি ঠিক আছে, বিভিন্ন কোম্পানি ইন্টার্নশিপ নিচ্ছে, উইদাউট পেতে আমরা করতে পারি, প্রয়োজনে আমার শেখার জন্য, লার্নিং এর জন্য। আমরা বিভিন্ন ধরনের কেস স্টাডি করতে পারি, অনেক ইন্টারনেটে অনেক কেস স্টাডি পাবেন, ওই ধরনের কেস সাপ্লাই চেইনের কেস স্টাডি গুলো নিয়ে আমরা বসে বসে সলিউশন করতে পারি, কি হতে পারে। আমরা বসে কিছু ফাউন্ডেশন সার্টিফিকেশন করতে পারি, সাপ্লাই চেইনের বিভিন্ন কোর্স আছে, ওয়েবিনার হয়, সেসব জায়গায় অ্যাটেন্ড করবো, সেগুলো কোর্স গুলো করবো, জানবো, দেখবো কি বলছে, ঠিক আছে। আসলে পড়ার তো বেশি সময় পাওয়া যায়, বিভিন্ন ওয়েবিনার অ্যাটেন্ড করলে দেখবেন যে ওখানে অনেক প্রফেশনাল আসছে, সেই প্রফেশনাল আপনার একটা নেটওয়ার্কিং তৈরি হচ্ছে, ঠিক আছে। তার মানে আমার ইন্টার্নশিপ করতে পারি, কেস স্টাডি করতে পারি, বিভিন্ন ওয়েবিনার বা পরীক্ষায় বা বিভিন্ন নেটওয়ার্কিং প্রোগ্রাম গুলোতে আমরা অ্যাটেন্ড করতে পারি, ঠিক আছে। সো ইন্টার্নশিপের কথা বললাম, কেস স্টাডির কথা বললাম, এক্সেল প্র্যাকটিস রাখা লাগবে, এক্সেলে ভালো জ্ঞান থাকে, পাওয়ার পয়েন্টে আপনারা একটু ভালো ধারণা নেবেন। বেসিক সাপ্লাই চেইন ফাউন্ডেশন, সাপ্লাই চেইনের কিছু কোর্স আছে, ফ্রি কোর্স আছে অনেক জায়গায়, যেমন গ্রেট লার্নিং, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, এলাকা আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন ফ্রি সাপ্লাই চেইন কোর্স, অনেক কোর্স আছে। যেমন আপনার অ্যালিসন বলে একটা ইয়ে আছে, অ্যানিসোল, তারপরে ইউনিথেরা, এরা কিন্তু আপনাকে সার্টিফিকেটে নিতে টাকা লাগে কয়েক ইউরো, কিন্তু আপনি এমনি কোর্সটা করেন, সার্টিফিকেট দরকার নেই, আপনি এমনি কোর্স করেন, শিখেন, ঠিক আছে, যে আপনি আগে জানেন, বেসিকটা ডেভেলপ করেন, ফাউন্ডেশন ডেভেলপ করেন, তারপর একটা সার্টিফিকেশন করলেন। লিঙ্কডইনে আপনাকে কানেক্টিভিটি রাখতে হবে বিভিন্ন প্রফেশনালদের সাথে, নেটওয়ার্কিং প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতে হবে। তার মানে আপনার মাইন্ড রোডম্যাপ হবে যে আমি প্রথমে স্টুডেন্ট ইন্টার্ন হিসেবে জয়েন করব, দেন আমি এক্সিকিউটিভে যাব, দেন আমি স্পেশালিস্ট হবো, দেন আমি ম্যানেজার, পরে একদিন আমি সিইও হব, ঠিক আছে। এইভাবে আমরা কিন্তু সাপ্লাই চেইনের আমার ক্যারিয়ারটাকে আমি রোডম্যাপ তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে আগে কিন্তু আমাকে ইন্টার্নশিপ করলে কিন্তু তখন এক্সিকিউটিভের জন্য এক্সিকিউটিভ যাওয়া সহজ হয়, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। লিঙ্কডইনে কানেক্টিভিটি, আমার একটা কানেক্টিভিটি এখানে দেখাচ্ছিলাম যে একজন আমাকে নক করছিল, প্রফেশনালরা যদি সুযোগ পায় ওরা আপনার এই প্রশ্নের উত্তর দেয় অনেক সময়, নক দেয়, লিঙ্কডইনে কানেক্টিভিটি থাকবেন। কিছু কোর্স আছে, ফাউন্ডেশন কোর্স, এগুলো করতে পারেন। ইউডেমি, অ্যালিসনের কথা বললাম। হ্যাঁ, এমবিএ, যদি আপনি যদি অন্য ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে একটা এমবিএ কনসেন্ট্রেশন নিয়ে নিতে পারেন সাপ্লাই চেইনে, বা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করে ফেলতে পারেন। আর যখন আপনি প্রফেশনে ঢুকে যাবেন, দেন কিছু কোর্স আছে যে সিএসসিপি, সিএসসিএম, এগুলো প্রফেশনাল কোর্স, এগুলো আগে শুরু করবেন না, স্টুডেন্ট লাইফে শুরু করার দরকার নেই, আগে আপনারা ফাউন্ডেশন কিছু কোর্স করবেন। আর বিভিন্ন সেমিনার বা ট্রেনিং অ্যাটেন্ড করতে পারেন। এখানে আমরা সাপ্লাই চেইন স্ট্রিটের কথা বলি, সাপ্লাই চেইন স্ট্রিটের আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি। সাপ্লাই চেইন স্ট্রিট হলো একটা আপনার কমিউনিটি প্ল্যাটফর্ম বলতে পারেন, একটা ইনস্টিটিউশন যারা আপনার বিভিন্ন ধরনের ট্রেনিং অর্গানাইজ করি, এবং সাথে সাথে আমরা একটা বাংলাদেশে একমাত্র আমরা রিসার্চ বেস পত্রিকা বের করি, ওখানে আপনারা লেখা দিতে পারেন সাপ্লাই চেইন নিয়ে, আপনার কোনো নতুন লেখা আপনারা দিতে পারেন সেখানে। আমরা স্টুডেন্ট কর্নার আছে ওইখানে, কোনো কোয়েরি, প্রশ্ন বা ছোট ছোট লেখা আপনারা দিতে পারেন। তো আমরা একমাত্র আগে আমরা প্রতি বছরে 4টা বের করতাম, এখন সবাই প্রফেশনাল জন্য সুযোগ পায় না, এখন বছরে 2টা বের করি, 2টা আমরা ম্যাগাজিন আকারে বের করি। ওখানে বাংলাদেশের বিভিন্ন সাপ্লাই চেইন ইন্ডাস্ট্রি, বাংলাদেশের সাপ্লাই চেইন, মানুষের ড্রিম, হোপ, আপকামিং কোথায় যেতে চাই আমরা, এগুলো নিয়ে ওখানে রিসার্চ করা হয় এবং লেখা হয়। একটা টিমই আছে আমাদের, রিসার্চ টিম 4 জনের, রিসার্চ করে এই জিনিসটাকে আমরা আবার ম্যাগাজিন হিসেবে পাবলিশ করি, ঠিক আছে। কিছু বই আছে বেসিক সাপ্লাই চেইনের জন্য, আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে যে উইশনারের বইটা, প্রিন্সিপাল অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এই বইটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ, বইটা খুব চমৎকার একটা বই বেসিক সাপ্লাই চেইনের জন্য, এই বইটা আপনারা খেয়াল রাখতে পারেন। আর তানজির একটা লিখছে একটা বই, তানজির সজীব, আমার পরিচিত, ও বাংলায় লিখছে, কিন্তু বাংলায় বোঝা অনেক কঠিন। উদ্যোক্তাদের জন্য বিজনেস আইডিয়া, তার মানে আপনি উদ্যোক্তা হতে চাইলেও কিন্তু সাপ্লাই চেইন জানা দরকার, ওই বিষয়টাকে সে বাংলায় সুন্দর করে রিপ্রেজেন্ট করছে, এই বইটা আপনারা কালেক্ট করতে পারেন। তবে এই যে উইশনারের বইটা কিন্তু আপনারা অনলাইনেই পাবেন, অনলাইনে ফ্রি ভার্সন পাবেন। যদি সাপ্লাই চেইনে ক্যারিয়ার করতে চান একটু দেখতে পারেন বইটা, বইটা ভালো, প্রত্যেকটা ফাংশনকে খুব
সহজ ভাষায় বড় করা হয়েছে। যদিও বাংলাদেশের চোপড়ার বইটাকে বলা হয়, কিন্তু চোপড়ার বইটা আসলে প্রফেশনালদের জন্য, ফ্রেশারদের জন্য না। আহ তাহলে এখন আসলে আমরা সাপ্লাই চেনটা আসলে আমাদের স্মার্ট ক্যারিয়ার হিসেবে কেন আমাদের চয়েস আসতে পারে? সাপ্লাই চেনটা স্মার্ট ক্যারিয়ার হিসেবে আমার চয়েস আসতে পারে এই জন্য যে সাপ্লাই চেন এখন এআই এর যুগ হচ্ছে। আমরা দেখছি যে এআইটা কিন্তু খুব অ্যাগ্রেসিভ ভাবে আগাচ্ছে। এই এআই যুগেও কিন্তু এই যে নেগোসিয়েশনের পার্টটা, বাইরের সাথে নেগোসিয়েশন, বিভিন্ন পার্টির সাথে নেগোসিয়েশন, এই নেগোসিয়েশনটা কিন্তু সাপ্লাই চেন করে। কোথা থেকে সোর্স করবো, স্ট্র্যাটেজিক সোর্সিং যেটাকে আমরা বলছি, বা আমার যে সাপ্লায়ারের সাথে আমার যে রিলেশনটা, এইটা কিন্তু হিউম্যান ডিসিশন মেকিং। তার মানে এআই যুগ, ঠিক আছে, এআই তো আপনাকে জানা লাগবে, এর সাথে অ্যালাইন হওয়া লাগবে। এছাড়াও কিন্তু আপনি তার এআই এর উপরেও কিন্তু সাপ্লাই চেইন প্রফেশনাল হিসেবে আপনি লিড দিতে পারছেন। আপনার অপরচুনিটি কোথায়? নেগোসিয়েশনের জায়গায়, ভেন্ডর ম্যানেজমেন্টের জায়গায়, সোর্সিং এর জায়গায়। এই জায়গায় কিন্তু আপনি হিউম্যান বিং হিসেবে ডিসিশন দিচ্ছেন, ঠিক আছে। তবে এআই সম্পর্কে আমাদের জ্ঞান থাকা লাগবে, ঠিক আছে। এআই যদি আপনি জানেন তাহলে কি হবে? বিকামিং প্রিমিয়াম ট্যালেন্ট হিসেবে আপনি গণ্য হবেন, ঠিক আছে। কারণ আমরা অনেক সময় ওই ডাটাবেস গুলো সাজানোর জন্য আমরা এআই কে ইউজ করি। ওর কাছ থেকে আমরা অল্প সময় একটা ধারণা দেয় যে এইভাবে করলে জিনিসটা আরো ফ্রুটফুল হতে পারে। কাজ নিজেদেরই করতে হয়, কিন্তু ওকে অ্যাসিস্ট করা যায়, অ্যাসিস্ট করে এআই। গ্লোবাল ক্যারিয়ার, হিউজ গ্লোবাল ক্যারিয়ার আছে। শুধু লিঙ্কডইনে যদি একটা হিসাব দেখেন, 50,000 প্লাস সাপ্লাই চেইন জব পোস্টেড মান্থলি ওয়ার্ল্ড ওয়াইড। লিঙ্কডইন আপনি জরিপে দেখবেন যে লিঙ্কডইন প্রতি মানে ওয়ার্ল্ড মান্থলি তারা জব সার্কুলার দেয়, 50,000 জবের সার্কুলার দেয়, ঠিক আছে। তার মধ্যে কিছু যদি আপনি যদি একটু প্রফেশনাল সিআইপি ডিগ্রি গুলো বা সিএসসিপি যদি কিছুদিন ইন্টার্ন করার পরে বা এক্সিকিউটিভ থাকার পরে এই ডিগ্রি গুলো করতে পারেন সাপ্লাই চেইনে, তাহলে কিন্তু আপনি এই ডিগ্রি বাংলাদেশে বসে ডিগ্রি করে কিন্তু আপনি দুবাই, সিঙ্গাপুর, ইউরোপ বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি সাপ্লাই চেইন বা প্রকিউরমেন্ট হিসেবে যদি আপনি একটু এক্সপিরিয়েন্স থাকে, তাহলে কিন্তু আপনার জবের পাশাপাশি আপনি প্রকিউরমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। যেমন আমরা কিন্তু আমি কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করেছি, মিনিস্টার অফ কমার্সের সাথে ওদের সাথে কাজ করেছি। ওরা যখন প্রথম লজিস্টিক হচ্ছে মিশরে, তখন ওদের আমাকে স্পেশালিস্ট হিসেবে রাখছিল, কনসালটেন্ট হিসেবে। তার মানে আমার জবের পাশাপাশিও কিন্তু কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ আছে, ঠিক আছে। যেহেতু এক্সপার্টিস গ্রো করে, তখন আপনি কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারবেন। ধরুন জব করতে ভালো লাগলো না একটা সময়, তখন আপনি কনসালটেন্ট হিসেবে কাজ করার সুযোগ আছে এখানে, ঠিক আছে। তারপর রিমোটলি বসে কাজ করার সুযোগ আছে। সাপ্লাই চেইন তো এখন যেহেতু টেকনোলজির সাথে অ্যাডাপ্ট, আমরা হোম অফিস, বাসা থেকে অফিস করি অনেক সময়। আমি যেখানে থাকি না কেন, আমার ল্যাপটপ থাকলে অফিস চলে, ঠিক আছে। বললাম সি বিচে বসে অফিস করি, তার মানে রিমোটলি অফিস করার সুযোগ আছে এখানে। বা আপনি গ্লোবালি রিমোটলি করতে পারেন। যদি ফ্রিল্যান্সার হিসেবে কাজ যখন কাজ করবেন, আপনি যখন নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে অ্যাপ্লিকেশন করবেন, ওরা আপনাকে বিভিন্ন প্রোডাক্ট সোর্স করে দিতে বলবে, বিভিন্ন এজেন্ট হিসেবে কাজ করতে বলবে। আপনি তখন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেন, যারা অলরেডি করে তারা জানেন বিষয়গুলো। হ্যাঁ, আমরা অলরেডি বলেছি ই কমার্স, আরএমজি, এফএমসি, টেক, ম্যানুফ্যাকচারিং সব কোম্পানিতে সাপ্লাই চেইন এক্সপার্ট লাগে, সাপ্লাই চেইনে দরকার হয়। এন্ট্রি লেভেলের সাপ্লাই চেইনে সাধারণত আপনারা 50 থেকে 50, আরো কিছু ব্যাংক গুলো তার একটু বেশি, বা বিএটিভি তার একটু বেশি পাবেন। 30 থেকে শুরু সাপ্লাই চেইনে এন্ট্রি লেভেলের জবের স্যালারি। আপনি এক্সপিরিয়েন্স হলে আস্তে আস্তে 3 লাখ থেকে 5 লাখ প্লাস আরো হয়ে যাবে, ঠিক আছে। তো এই হলো স্যালারি স্ট্রাকচার। তো এই নাটশেল আমরা সাপ্লাই চেইনটা আরেকটু দেখি। সাপ্লাই চেইন মূলত কাজ করছে হলো এই যে বিভিন্ন পার্টি, সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, কাস্টমার। এখানে দুইটা বিষয়, একটা হলো ডিমান্ড সাইড, একটা হলো সাপ্লাই সাইড। প্রথমে ডিমান্ড আসে, ডিমান্ডটাকে কে ইনশিওর করছে? যে প্রকিউরমেন্ট টিম বা এই যে সোর্সিং টিম এটাকে ইনশিওর করছে, বা সাপ্লাই চেইন টিম এটাকে ইনশিওর করছে। তাহলে সাপ্লাই দুইটা বিষয় মিললে একটা ডিমান্ড, একটা সাপ্লাই। ডিমান্ড জেনারেশন হয়ে ডিমান্ডটাকে এক্সিকিউশন করা। তাহলে আমাদের মূল অবজেক্টিভ প্রথমে দেখেছিলাম, মূল অবজেক্টিভটা কি? রাইট প্রোডাক্ট, রাইট প্রাইসে, রাইট স্টোর বা রাইট প্লেসে, রাইট কোয়ান্টিটি, রাইট কাস্টমারের কাছে, রাইট টাইমে দিয়ে রাইট প্রফিট ইনশিওর করাটাই কি আমার সাপ্লাই চেইনের অবজেক্টিভ, ঠিক আছে। এই সো তাহলে আমরা আসলে আজকের ফাইন্ডিংসটা কি? সাপ্লাই চেইন আসলে এভরিওয়ার, সব জায়গাতেই আছে। সাপ্লাই চেইনে আপনার লং টার্ম ক্যারিয়ার প্ল্যান করতে পারেন। মাইন্ডসেট আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, এবং এটা কিন্তু কন্টিনিউয়াস লার্নিং, যে আপনি শুধু আজকে একটা পড়লেন তা না। সাপ্লাই চেইন আমি এখনো পড়াশোনা করি, সাপ্লাই চেইন নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন শিখছি। সো সাপ্লাই চেইন কিন্তু শুধুমাত্র একটা জব বা একটা কোম্পানির একটা রোল না। সাপ্লাই চেইন হলো একটা প্রবলেম সলভিং মাইন্ডসেট। একটা প্রবলেমকে কিভাবে সলভ করা যায় সেটা একটা মাইন্ডসেট তৈরি হবে, যেটা আমাদের ডেইলি লাইফের সাথে
সম্পর্কযুক্ত। তাহলে এই সেশন থেকে আমরা প্রথমে প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা কিছু জিনিস শিখবো, সেটা আমরা শিখেছি। আমরা আশা করি যে আমরা সাপ্লাই চেইন কি জিনিস সেটা আমরা আইডিয়া পেয়েছি। বিভিন্ন কম্পোনেন্ট আমরা বললাম যে লজিস্টিক্স টিম, ফাইন্যান্স, কি বলে সোর্সিং টিম, প্ল্যানার, ইনভেন্টরি, ওয়্যার হাউস সম্পর্কে আইডিয়া পেয়েছি। আমার ক্যারিয়ারের একটা আইডিয়া পেয়েছি এবং ইন্ডাস্ট্রি কি ধরনের রিকোয়ারমেন্ট দেয় সেই সম্পর্কে আইডিয়া পেয়েছি। একটা রোড ম্যাপ কিভাবে করা যায় এবং কিভাবে আমার ইন্ডাস্ট্রি এক্সপার্টের সাথে লিঙ্ক আপ করা যায় সেই জিনিসগুলো সম্পর্কে আমরা বলেছিলাম যে শিখবো। আমরা আশা করি এটা শিখতে পেরেছি। ফাইনাল মেসেজ হলো যে সাপ্লাই চেইন শুধু একটা অফিসেই না, আমার রান্নাঘরে সাপ্লাই চেইন আছে, আমার ডেইলি লাইফের সাথে সাপ্লাই চেইন আছে। সো আপনাদের চাইলে আপনারা সাপ্লাই চেইনে ফিউচার করতে পারেন, যেহেতু সব জায়গায় সম্পর্কযুক্ত। আর সাপ্লাই চেইনকে দেখতে হলে যে শুধুমাত্র মানে কোম্পানি দেখতে হবে তা না, সাপ্লাই চেইনকে আপনারা অবজার্ভ করতে পারেন, লুক অ্যারাউন্ড, চারিদিক আমার আশেপাশে সব কিছু যদি তাকান আপনি, সব জায়গায় সাপ্লাই চেইন আছে। হ্যাঁ, সাপ্লাই চেইন একটা ফ্লো, একটা সিস্টেম। যদি আমরা সৃষ্টিকতার কথাই বলি, সৃষ্টিকতাদের পৃথিবীতে এই যে প্রকৃতিতে যে এত কিছু চলছে, হ্যাঁ, যে আমরা কখন খাবো, কখন কোথায় যাব, এইখানে একটা বড় সাপ্লাই চেইন। প্রত্যেকটা প্রাণী একটা বাস্তুতন্ত্র ইকোসিস্টেমে কাজ করছে, ঠিক আছে। যে আমরা কখন আমাদের জন্য আহারটা আসবে, এটা কিন্তু সৃষ্টিকতা মেনটেন করছে, ঠিক আছে। তার মানে আমরা চারিদিক যেখানেই তাকাবো না কেন, সব জায়গায় একটা সিস্টেম, একটা ডিসিপ্লিন দেখতে পাবো। একটা সিস্টেম, একটা ডিসিপ্লিন আছে মানে সেখানে একটা সাপ্লাই চেইন কাজ করছে অল অ্যারাউন্ড আস। হ্যাঁ, জাস্ট আমাদেরকে ফিল করতে হবে, ঠিক আছে। সো আমাদেরকে অ্যাটেম্প নিতে হবে যে আমরা প্রথমে হয়তো আমরা বারবার চেষ্টা করব, লার্ন করব, চেষ্টা করব, অ্যাডাপ্ট করব, তাহলে কিন্তু আমরা ফেইল শব্দটা থেকে দূরে সরে আসতে পারবো। এখন আমি কিছু কোশ্চেন্স স্টার্টকে আমি বলবো, কিছু কোশ্চেন্স নিতে, যদি কোনো প্রশ্ন থাকে। সাধারণত কমন কিছু প্রশ্ন থাকে যে আমরা সেটা অলরেডি আনসার দিয়েছি যে সাপ্লাই চেইন গুড ফর নন বিজনেস স্টুডেন্ট, আমরা বলেছি ইয়েস, সবার জন্য এটা প্রযোজ্য। হুইচ সার্টিফিকেট শুড আই স্টার্ট, এই প্রশ্নগুলো সাধারণত এসে থাকে, বিভিন্ন সেশনে আমি দেখেছি। আমরা বলেছি যে আমরা আসলে বেসিকটা শিখি, আমরা ফাউন্ডেশনটা শিখি, তারপরে দিন আমি কোথাও ঢুকতে পারলে আমি বাকিগুলো করতে পারি, বা আমরা বিভিন্ন ওয়েবিনার জয়েন করবো। প্লাস সাপ্লাই চেইন হ্যাভ ইন্টারন্যাশনাল অপরচুনিটি, হ্যাঁ ইন্টারন্যাশনাল অপরচুনিটি আছে। আপনি এখান থেকে ডিগ্রি নিয়ে বা এখান থেকে পড়াশোনা করে বা এখান থেকে ইন্টার্ন করে আপনি বাইরের দেশে এটাকে আপনি কাজে লাগাতে পারবেন, বিভিন্ন দেশে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি। আজকে যদি কোনো প্রশ্ন থাকে সেটা, তাহলে প্রশ্নগুলো আমরা নিই প্লিজ। স্টার্ট মিন প্লিজ। অসংখ্য পার্টিসিপেন্ট যুক্ত হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি আজকের সেশনের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে, কিউএনএ সেশন। আমাদের সাথে আপনারা ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন তারা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কোশ্চেন গুলো করতে পারেন, আমরা আপনাদের কোশ্চেন গুলো স্যারের কাছে তুলে ধরবো। ধন্যবাদ ইসরাত জাহানকে। আজকের সেশনটির আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো এ পর্যায়ে আমরা একটি আমরা কোয়েশ্চেন সেশনের পার্টিসিপেন্ট আমাদের গুগল মিটে সংযুক্ত আছেন, তারা হ্যান্ড রেইজ করবেন এবং আমরা নেম অ্যানাউন্স করে নিব যারা কোয়েশ্চেন করতে চান। এর পাশাপাশি আমাদের সাথে যারা ফেসবুক লাইভে সংযুক্ত আছেন, আপনারা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে অর্থাৎ লাইভ চ্যাটে আপনারা আপনাদের কোয়েশ্চেন ড্রপ করতে পারেন, সেখান থেকে আমরা কোয়েশ্চেন নিয়ে নিব। তাহলে মনে হয় সেশনটা অনেক ভালো হয়েছে। হ্যাঁ, সমস্ত প্রশ্নের উত্তর হাতে পেয়ে গেছে পার্টিসিপেন্টরা। যদি প্রশ্ন থাকে তাহলে হয়তো আমরা পরে বলবে। কেউ যেন হ্যান্ড রেজ করছে। হ্যাঁ, আমাদের মধ্যে কোয়েশ্চেন করার জন্য হ্যান্ড রেইজ করেছে নিয়ামুল হাসান রাকিব, প্রশ্ন করতে পারেন।
হ্যাঁ রাকিব প্লিজ। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো এখন হ্যাঁ আন্ডার গ্রাজুয়েট অবস্থায় আছি, তো আমরা যখন গ্রাজুয়েট হব, তো যখন আমরা এই সাপ্লাই সাপ্লাই কি প্রফেশন হিসেবে যাব, তো আমাদের শুরুর দিকে কোন ইন্ডাস্ট্রি সিলেক্ট করা উচিত? আচ্ছা, কোন সাবজেক্টে পড়ছেন আপনি? আহ, মানে আপনি কোন অ্যাজ এ সাবজেক্টে পড়ছেন? নো, আপনি এখন কোন সাবজেক্টে আমি পড়াশোনা হচ্ছে করছেন? বিবিএ পড়তেছি ম্যানেজমেন্টে। আচ্ছা, কোম্পানি চুজের ক্ষেত্রে হয় কি যে কোম্পানি ধরেন যে ভালো কোম্পানিগুলো সবার টার্গেট থাকে, ভালো কোম্পানিগুলো সবার টার্গেট থাকে, ঠিক আছে, আমি কিন্তু হ্যাঁ, থ্যাংক ইউ রাকিব, থ্যাংক ইউ ফর আস্কিং। কোম্পানি চুজের ক্ষেত্রে যেটা বিষয় থাকে যে ভালো কোম্পানি সবার টার্গেট থাকতে অনেক সময় ভালো কোম্পানিতে আপনি যে সময় বের হয়েছেন সেই সময় দেখা যাচ্ছে ভালো কোম্পানিতে অফার নাই, ঠিক আছে। তো শুরু করতে হবে। আমার কথা হলো যে আপনি যখনই বের হবেন বা আপনি আগে ইন্টার্নশিপে জয়েন করেন, ইন্টার্নশিপ যখন করে বেশিরভাগ ক্ষেত্রে, যেমন আমাদের কোম্পানিতে আমি দেখেছি যারা মানে ইন্টার্নশিপে আসে তার মেজরিটি প্রায় 60 থেকে 80% আবার কোম্পানিতে জয়েন করে। তো ওইটা একটা আপনার ভালো সুযোগ যে আপনি যখন ইন্টার্ন করবেন তখন ভালোভাবে কাজ করার, যদি আপনি দেখাতে পারেন যে আপনি পারেন এই বিষয়গুলো, ঠিক আছে, আপনি খুব কুইক রিসিভার, আপনি খুব সহজে এটাকে অ্যাডাপ্ট করতে পারছেন কাজগুলোকে, তাহলে কিন্তু এর সুযোগ থাকে। তো ফার্স্টলি টার্গেট থাকবে যেগুলো আপনার একটু যে কোম্পানিগুলো স্ট্রাকচার ওয়েতে চলছে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, যেমন আমি যদি বলি ইউনিলিভারের কথা, এসিআর কথা, ম্যারিকোর কথায়, প্রাণ ভালো কাজ করছে, এখন সবচেয়ে ভালো কাজ করছে গ্রোয়িং কোম্পানির মধ্যে ওয়ালটন কাজ করছিল, এখন আবার রিসেন্টলি আকিজ ভালো কাজ করছে, ঠিক আছে। এই ধরনের কোম্পানিগুলো গ্রোয়িং কোম্পানি, আকিজ যেমন গ্রোয়িং কোম্পানি, মানে বড় বাড়ছেই। তারপরে আপনার ওয়ালটন ভালো কাজ করছে, প্রাণ ভালো কাজ করছে। এইসব কোম্পানিটা আপনি চুজে 1 নম্বরে রাখতে পারেন। সেকেন্ড আপনার অন্য অপশন, যদি দেখেন যে আপনি যখন বের হচ্ছেন তখন সময় নষ্ট হচ্ছে, দেন আপনি কোনো মানে ছোট কোম্পানি হোক সেখানে ঢুকে যান, ইন্টার্নশিপ করেন, একটা বেসিক নলেজ নিয়ে নেন, সেখান থেকে আপনি আবার ভালো কোম্পানি ট্রাই করেন। যখন ফার্স্ট সুযোগ আসবে তখন ঢুকে যেতে হবে, ট্রাই করতে হবে, ঠিক আছে। আশা করি আলিফ উত্তর কি বলে রাকিব উত্তর পেয়েছেন। আর কারো কোনো জি ভাইয়া, প্রশ্ন? ধন্যবাদ, উত্তর পেয়েছি। আর তাহলে মানে যেটা বুঝতে পারতেছি শুরুর দিকেই এমএনসি গুলোতে ট্রাই করা উচিত। হ্যাঁ, আর যদি অপরচুনিটি খালি এরকম হয় যে ধরেন শুরুর দিকে আমি হচ্ছে লোকাল যেগুলো আছে ওইগুলোতে আমি কাজ করে এক্সপিরিয়েন্স নিলাম, পরবর্তীতে আপনার লার্জ ইন্ডাস্ট্রি গুলোতে আছে এগুলো আর কি ট্রাই করলাম। হ্যাঁ, সুযোগ, অনেক সুযোগ আছে। সাধারণত লার্জ কোম্পানিগুলো একটু এক্সপিরিয়েন্স চাই। হ্যাঁ, আপনি তো ইন্টার্ন করতে পারবেন, কিন্তু বড় কোম্পানিগুলো দেখবেন যে ওরা এক্সিকিউটিভ নিচ্ছে, ওখানে লিখে রাখে ছোট্ট করে 1 থেকে 2 বছর এক্সপিরিয়েন্স দরকার। তো ভালো কোম্পানি যেতে হলে আপনি যদি ওই বেসিক জিনিসটা নিয়ে নিতে পারেন আগে ছোট কোম্পানি জব করে বা যেখানে সুযোগ আসলো সেখানে, তা দেখা যাচ্ছে ওই এক্সপিরিয়েন্সটা ওইখানে যে আপনি কাজে লাগাচ্ছেন, তো আপনার সিভিতে লিখতে পারছেন যে আমি 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স, আপনি অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। দেখা গেল নাহলে আপনার সিভিটা রিডই করলো না ওরা। তো সুযোগ আসলে এটাকে নিতে হবে। জি ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। প্লিজ। আচ্ছা, আমরা যে বিষয়টা খেয়াল করতেছি সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা বর্তমান সময়ের অনেক এমপ্লয়ীদের জবকে রিপ্লেস করে দিচ্ছে, এবং এটা ইন ফিউচারে ভবিষ্যতেও বিভিন্ন রকম সেক্টরে বিভিন্ন রকম এমপ্লয়ির জবকে রিপ্লেস করে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়টা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর উপরে ভিত্তি করে যারা ক্যারিয়ার করতে আগ্রহী, তো তাদের জন্য আসলে কতটা থ্রেটেনিং হইতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে, এই বিষয়ে যদি বলতেন। শোনেন, এটা নিয়ে ভয়ের কিছু নাই। হ্যাঁ, আমি বলি কিছু, এটা নিয়ে আমরা একটা ডিবেট ফোরাম আয়োজন করেছিলাম, হ্যাঁ, সাপ্লাই চেইন একটা ডিবেট ফোরাম, যে এআইটা আসলে আমার জন্য কতটা থ্রেটেনিং হবে, ঠিক আছে। তো সবাই বেশিরভাগ সব এক্সপার্টদের ওপিনিয়ন, যেটা শুধু আমার না, সেটা হলো দেখেন আমরা করোনার সময়ে আমাদের অনেক কোম্পানি দেখবেন যে পড়ে গেছে, অনেক কোম্পানি সাস্টেন করতে পারেনি, আবার কিছু নতুন কোম্পানি কিন্তু উঠে গেছে। ই কমার্সটা আমাদের দেশে কিন্তু ই কমার্স এভাবে ছিল না,
যে হোম ডেলিভারি, যেটা হোম অফিস বা হোম ডেলিভারি, এই কনসেপ্টটাই আমাদের ছিল না। এই কনসেপ্টটাই কিন্তু আসলে করোনার পর থেকে, তখন তো নতুন অনেক ই কমার্স কোম্পানি বা এন্টারপ্রেনাররা ডেভেলপ করছে, ফেসবুক ভিত্তিক কোম্পানি, অনলাইন কোম্পানি, অনলাইনে ব্যবসা করে, এগুলো কিন্তু বাড়ছে। অপরচুনিটি যখন একটা বন্ধ হয়ে যাবে আরেকটা ক্রিয়েট হবে। ঠিক আছে, টেকনোলজির সাথে কিন্তু টেকনোলজি কখনোই অভিশাপ না। টেকনোলজি যদি একটা বন্ধ করে, টেকনোলজি আপনার জন্য আরেকটা খুলে দিবে। এখন আমাকে বলেন, সাপ্লাই চেনে যখন আপনি, আমার সাপ্লাই চেনে এআই কিভাবে ব্যবহার হতে পারে, আমরা ডাটা অ্যানালিসিসে ব্যবহার করি, ড্যাশবোর্ড করার কত পরামর্শ নিই যে কিভাবে করলে। ঠিক আছে, সে হয়তো আমার এখানে 3 জন কাজ করতো, এখন হয়তো এখানে 1 জন কাজ করছে। কিন্তু আলটিমেটলি কিন্তু ওই এআইটাকে মেনটেন করার জন্য তো কাউকে লাগবে, তাই না? এইটাকে মেনটেন করার জন্য আলটিমেট সিদ্ধান্ত তো হিউম্যান বিং নাই। সাপ্লাই চেনের সিদ্ধান্ত কখনোই এআই নিতে পারে না। সাপ্লাই চেনের সিদ্ধান্ত কিন্তু হিউম্যান বিং কে নিতে হবে, ডিসিশন হিউম্যান বিং কে নিতে হবে। এআই বা টেকনোলজিকে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করব, ঠিক আছে? ও যেটা বলবে সেটা না, ওকে আমরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করবো। কারণ টেকনোলজি যখন বেশি আসবে, তখন কিন্তু আপনার জন্য অন্য কোনো সেক্টরে বা আপনার টেকনিক্যাল জ্ঞানকে একটু নিয়ে আপনি কিন্তু আরো বেশি এক্সপার্ট হতে পারবেন। ঠিক আছে, কারণ লোক তো লাগবেই। হয়তো আপনাকে যেটা করতে হবে, টেকনোলজির সাথে মানে অ্যাডাপ্টেড হতে হবে, এই চেঞ্জ হতে হবে। আগে ডাক্তাররা কি করতো, হাতে প্রেসক্রিপশন লিখতো, এখন টেকনোলজি আসছে ইয়াতে কম্পিউটারে লিখে। আগে ডাক্তাররা নিজে ইয়া করতো, এখন কি করছে ওরা মেশিনের মাধ্যমে আগে দেখছে, এখন কিন্তু ওরা মেশিনের মাধ্যমে অপারেশনও করছে। আগে হাতে কাটতো, এখন মেশিনে অপারেশন করছে। ডাক্তাররা নিজেদের ইয়াগুলোকে চেঞ্জ করছে, ডাক্তাররা ইঞ্জিনিয়ারিং জিনিসগুলোকে শিখছে। ঠিক আছে, তার মানে আমরা যখন টেকনোলজিটা আসবে, টেকনোলজির সাথে যখন আমরা অ্যাডাপ্ট হতে পারবো, এটা জব হারানোর কোনো সুযোগ নেই, বরং নতুন জব ক্রিয়েট হবে, ভয় পাওয়ারও কিছু নেই। এই যে ব্লক চেইন আসছে, ব্লক চেইন আমাদের জন্য আরো ভালো। হ্যাঁ, যদিও ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটু বিতর্ক আছে, কিন্তু আসলে ব্লক চেইনটা শুধু ক্রিপ্টোকারেন্সির মধ্যে সীমাবদ্ধ না। ব্লক চেইনটা কিন্তু এই যে ফ্রড কমানোর জন্য, সবাইকে একই লাইনে রাখার জন্য। দেখেন, আমি বলি একটা এক্সাম্পল দিই। টয়োটার মতো কোম্পানি যখন, ও কিন্তু নিজে টায়ার তৈরি করে না, টায়ারটা সে ওই অন্য একটা সাপ্লায়ারের কাছ থেকে নেয়। তার এই যে যতগুলো টায়ার লাগে, যখনই গাড়িটা রেডি হয়, মানে টায়ার লাগবে, ঠিক সেই সময়ে ধরা গেল যে 30,000 বা 30 লক্ষ টায়ার লাগবে, ঠিক সেই সময় তার সাপ্লায়ার এসে ওই জায়গায় টায়ারগুলো নিয়ে চলে আসে। তারা কিন্তু ওয়্যার হাউজিং করে না, স্টোর করে না, জিরো ওয়্যার হাউজিং। এটাকে কনসেপ্টটাকে আমি বলি জাস্ট ইন টাইম, JIT, জাস্ট ইন টাইম। তার মানে তার সাপ্লায়ারের সাথে তার এমন একটা রিলেশন সে সিস্টেমের মাধ্যমে করে রাখছে বা সফটওয়্যারের মাধ্যমে, যে কোন সময় কতটা টায়ার লাগবে সাপ্লায়ার আগে থেকে সেটা প্রিপারেশন রাখে, কোনো ওয়্যার হাউজিং করে না। তার মানে টেকনোলজি ফাস্ট করছে কাজকে, মানুষের প্রয়োজনটা ফাস্ট হচ্ছে, কিন্তু মানুষের নিডটা থেকে যাচ্ছে। আসিফ, আমি আশা করি বোঝাতে পারছি। হ্যাঁ ভাইয়া, আসিফ, আমি বুঝতে পারছি, অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া বিষয়টি সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল যে বর্তমান বিশ্বে যে গ্রিন ইন মানে গ্রিনের দিকে যাচ্ছে বা কার্বন ফুটপ্রিন্টের দিকে অনেক বেশি মনোযোগ দিচ্ছে, সেক্ষেত্রে অ্যাজ এ বাংলাদেশি, কারণ বাংলাদেশ তো সম্পূর্ণ এই জিনিসগুলো মেনটেন করতে পারে না, বাংলাদেশি সাপ্লায়ারদের ক্ষেত্রে তাহলে কি করা উচিত? বাংলাদেশি সাপ্লায়ারদের করা উচিত হলো যে, ওই যে আমি যেটা বললাম, ডেলিভারি ম্যানেজমেন্টে আমার, আমরা হিসাব করি, ক্যালকুলেশন করি যে আমরা রুট কতটুকু অপটিমাইজ করছি। হ্যাঁ, যখনই আপনি রুট অপটিমাইজ করবেন, তাহলে আপনার কার্বন ইমিশন কমে যাবে। ঠিক আছে, যখনই রুট মানে কম পথ দিয়ে যাবেন, আপনার গাড়ি যত কম ব্যবহার করবেন, তত অপটিমাইজ ওয়েতে করবেন, তত প্ল্যান ওয়েতে করবেন। বা একটা গাড়ি বারবার ব্যবহার না করে বাল্ক অ্যামাউন্ট ওই গাড়িতে দিয়ে, হ্যাঁ, দেখা গেলো যে একটা, এটাকে আমরা বলি ফুল ট্রাক লোড আর লেস দ্যান ট্রাক লোড। ফুল ট্রাক লোড করে বা পুরো ট্রাকটাকে ভর্তি করে বা পুরো ভেহিকেলটাকে ভর্তি করে যখন আপনি ডেলিভারি দিবেন, তখন কি আপনার গাড়ির ইউজটা ম্যাক্সিমাম ইউজ হবে, কিন্তু গাড়িটা ফ্লোটা কম হবে। কারণ রুট অপটিমাইজ হচ্ছে, গাড়ির ফ্লো কম হচ্ছে, কার্বন ইমিশন কম হচ্ছে। মানে এটা হলো একদম মানে মিনিমাম লেভেলে আমাদের করণীয়। এখন মাল্টিন্যাশনাল কোম্পানি, যেগুলো বড় বড় কোম্পানি যদি বলি, হ্যাঁ, যে হোলসিম যে সিমেন্ট আছে, ওরা কিন্তু আপনার এটা ইনশোর করে না, সাপ্লায়ারকে আগে বলে দেয় যে তুমি কিন্তু এই কার্বন ইমিশন কম রাখবে, এই ইয়া তোমার থাকা লাগবে। ঠিক আছে, তো অনেকে চেষ্টা করছে কার্বন ইমিশন, যেমন আমরাও কিন্তু আমাদের যে জেনারেটর গুলো, ডিজেল জেনারেটর, সেখানে কার্বন ইমিশন কমানোর জন্য আমরা এখন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করছি জেনারেটরের সাথে। সেটা হলো সোলার প্রজেক্ট নিয়ে কাজ করছি এখন আমরা।
সোলার প্রজেক্ট মানে সোলার প্যানেল তৈরি করা না, জেনারেটরের সাথে সোলার দিয়ে তার জ্বালানি হিসেবে কাজ করা যায় কিনা এটা অলরেডি ক্যাটারপিলার রিসার্চ হচ্ছে, যে কার্বন ইমিশন অ্যাটলিস্ট আমরা ধরেন যে 50% পারলাম বা 20% পারলাম, 20% কার্বন ইমিশন কম করলাম। তো যে যার জায়গা থেকে চেষ্টা করে যাতে কতটুকু আমরা কার্বন ইমিশনটাকে কম করতে পারি। আশা করি বাংলাদেশ শুরু করছে, যদি ইথিক্যাল প্ল্যান থাকে করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। Sure. স্যার, আমার প্রশ্নটা ছিল যে সার্কুলার ইকোনমি যদি আমরা ট্রেডিশনাল সাপ্লাই চেইনে ইমপ্লিমেন্ট করি, তাহলে এটা কি আমাদের জন্য মোর ইকোনমিক্যালি বেনিফিশিয়াল হবে, এনভায়রনমেন্টালি বেনিফিশিয়াল হওয়ার সাথে সাথে? অবশ্যই হবে, অবশ্যই হবে, কেন হবে না? আপনি যদি একটা প্রোডাক্টে রিইউজ, রিম্যানুফ্যাকচারিং, রিস্টকিং করতে পারেন, হ্যাঁ, বা রিটার্ন ম্যানেজমেন্টটা করতে পারেন, তাহলে সার্কুলার ইকোনমি আপনার আরো ভালো হবে। দেখেন আমাদেরও কিন্তু আছে, হ্যাঁ, আমরাও কিন্তু সার্কুলার ইকোনমিটা মেনটেন করি। আমাদের ওই জেনারেটরের কিছু পার্টস আছে যেগুলোকে রিইউজ করা যায়। এইটাকে আমরা কি করি, ওই কাস্টমারের কাছ থেকে রিটার্ন নিই, রিটার্ন নিয়ে এটা আবার ইউএস তে পাঠিয়ে দিই। ওরা এটাকে আবার রিম্যানুফ্যাকচারিং করে। এই পার্টস গুলোর নাম হলো রিম্যান পার্ট বলি আমরা, রিম্যানুফ্যাকচারিং পার্ট, ঠিক আছে? যার ফলে ওটা নিয়ে এসে আবার ব্যবহার করা হয়, আবার ব্যবহার করে আবার আবার রিটার্ন নিয়ে আবার রিম্যানুফ্যাকচারিং করা হয় রিম্যান পার্টটাকে। তাহলে আলটিমেটলি কিন্তু এইটা কিন্তু যেগুলো করা সম্ভব, যেগুলো যাবে, রিউজ যদি আমরা করতে পারি, তাহলে আলটিমেটলি সার্কুলার ইকোনমি বলি বা সার্কুলার সাপ্লাই চেইন বলি, এখানে কিন্তু আমরা বড় একটা ভূমিকা রাখতে পারি। এবং সার্কুলার সাপ্লাই চেইন নিয়ে কিন্তু যখন গ্রিন সাপ্লাই চেইনের প্রশ্ন করলো, গ্রিন বা ফ্লুয়েল ইফিসিয়েন্সি কমানোর জন্য, এখন সার্কুলার সাপ্লাই চেইন নিয়েও কিন্তু কাজ হচ্ছে, ইউজ কাজ হচ্ছে, ঠিক আছে? যে আমরা কিভাবে এটাকে প্রত্যেকটা জিনিস ফেলে না দিয়ে এটাকে রিইউজ করতে পারি। ইভেন আপনার দুবাইয়ের মতো জায়গায় বাংলাদেশ থেকে মানে ওদেরকে একটা জায়গায় বাংলাদেশ থেকে যে আমাদের জেনারেটর গুলো, ইউজ জেনারেটর, সেগুলো ওরা নিয়ে গেছে মানে রিইউজ করার জন্য। কন্ডিশন ভালো ছিল, সেগুলোকে রিইউজ করার জন্য, সেগুলোকে আবার একটু কিছু কোনো রকম ওভাররোলিং করে আবার তাদের ওখানে পাঠানো হয়েছে। তার মানে আমার রিউজ গুলো কিন্তু বাড়ছে, এখন মানুষ শিখছে এগুলো, ঠিক আছে? এটা অবশ্যই আমার জন্য ভালো, এটা আমাদের জন্য। তাসলিম মনে হয় প্রশ্ন উত্তর পেয়েছেন। জি আর স্যার, কোনো থ্যাংক প্রশ্ন ইউ আছে? সো মাচ। আর কোনো প্রশ্ন? আসিফ, যদি প্রশ্ন না থাকে আমরা তাহলে ওই যে কুইজে চলে যাই। আশা করছি আর কারো কোনো প্রশ্ন নেই। এখন আমরা আমাদের কুইজ সেশনটি শুরু করে দিব। কুইজ সেশনটি শুরু করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসিফ আফরোজ ভাইকে। ধন্যবাদ এসরাত জাহান মিমকে। আমরা আমাদের সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমাদের সেশনের একটি ইন্টারেস্টিং পার্ট রয়েছে, সেটি হচ্ছে একটি কুইজ সেশন। আমরা আমাদের কুইজ সেশনটি পরিচালনা করব একটি ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি কুইজ সেশন পরিচালনার বিষয়ে রুলস গুলো জানিয়ে দিতে চাচ্ছি। আমাদের যে মিটিংটি চলছে, অর্থাৎ গুগল মিটের যে মিটিং, এইটার কমেন্ট সেকশনে একটি লিংক দেওয়া রয়েছে, অর্থাৎ menti.com একটা লিংক দেওয়া রয়েছে। আপনারা কমেন্ট সেকশন থেকে এই লিংকে প্রবেশ করে আমাদের কুইজ সেশনে অংশগ্রহণ করতে পারবেন, অথবা আমি স্ক্রিন শেয়ার করছি। এই স্ক্রিনে একটি কিউআর কোড দেখতে পাবেন, আপনারা চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করেও জয়েন করতে পারবেন। এর পাশাপাশি আমাদের সাথে যারা ফেসবুক লাইভে সংযুক্ত আছেন, আমরা আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে আমরা পার্টিসিপেশন লিংকটি দিয়ে দিচ্ছি। এখানেও আপনারা লিংকে থেকে কুইজ সেশনে অংশগ্রহণ করতে পারবেন। আমাদের কুইজ সেশনের যে স্লাইডটি আছে আমি শেয়ার করছি এখন, একটু সময় চেয়ে নিচ্ছি। আমার স্ক্রিন শেয়ারটা কি দেখতে পাওয়া যাচ্ছে? ইয়েস।
জি ভাই, দেখা যাচ্ছে। আমাদের কুইজের যারা পার্টিসিপেন্ট রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের স্লাইডে যে কিউআর কোডটি দেখা যাচ্ছে এই কিউআর কোডটি স্ক্যান করার মাধ্যমে আপনারা পার্টিসিপেট করবেন। এর পাশাপাশি আমাদের গুগল মিট এর যে ইনকল মেসেজ রয়েছে সেখানেও আমাদের পার্টিসিপেশন লিংক রয়েছে। এর পাশাপাশি আমাদের সাথে ফেসবুক লাইভে যারা সংযুক্ত আছেন তাদের জন্য আমাদের ফেসবুক লাইভের কমেন্ট বক্সে একটি লিংক দেওয়া রয়েছে, পার্টিসিপেশন লিংক। এই লিংকে প্রবেশ করার মাধ্যমেও আপনারা অংশগ্রহণ করতে পারবেন। আমাদের কুইজ সেশনে 4জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছেন। আপনারা যারা এখনো পার্টিসিপেন্ট করেননি এবং করতে আগ্রহী তারা আপনারা দ্রুত আমাদের প্রোভাইড করা কিউআর কোড অথবা আমাদের যে পার্টিসিপেশন লিংক রয়েছে এটির মাধ্যমে অংশগ্রহণ করবেন। আমরা আমাদের কুইজ সেশনটি শুরু করছি। আমাদের প্রত্যেকটি প্রশ্ন আনসার করার জন্য 60 সেকেন্ড করে আপনারা পাবেন এবং যারা দ্রুত আনসার করবেন তারা বেশি সংখ্যক পয়েন্ট পাবেন। এবং এভাবে সবগুলো কোশ্চেন শেষ হওয়ার পরে, অর্থাৎ আমাদের সব মিলে 6টি কোশ্চেন রয়েছে, সবগুলো কোশ্চেন শেষ হওয়ার পরে সর্বোচ্চ সংখ্যক পয়েন্ট অর্জনকারী হবেন বিজয়ী। ওকে, আমাদের প্রথম প্রশ্নের সময় শেষ। আমাদের পার্টিসিপেন্ট যারা অংশগ্রহণ করেছিলেন তারা উত্তর দিয়েছেন। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে চলে যাচ্ছি।
আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে which of the following best describes supply chain management? আমাদের অপশন রয়েছে only factory production planning, only customer service activities, end-to-end coordination from supplier to customer, আর ফাইনাল অপশনটি হচ্ছে a department that handles transport only. হ্যাঁ, আমাদের সকল পার্টিসিপেন্ট ভোট দিয়েছেন এবং আমরা আমাদের স্কোরগুলো কাউন্ট করে ফেলেছি। আমরা হচ্ছে আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে আগাচ্ছি। আমাদের সাথে 7 জন পার্টিসিপেন্ট এই কোশ্চেনের জন্য অংশগ্রহণ করছেন। আমাদের কোশ্চেনটি হচ্ছে which sequence represents the basic supply chain flow? অপশনগুলো নিচে রয়েছে। আমাদের সকল পার্টিসিপেন্ট ভোট দিয়ে ফেলেছেন এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়েছি। আমরা এবার পরবর্তী কোশ্চেন অর্থাৎ কোশ্চেন 4 এর দিকে এগোচ্ছি। আমাদের কোশ্চেনটি হচ্ছে which function focuses on predicting customer demand? আমাদের অপশনগুলো হচ্ছে procurement, logistics, warehousing, and finally demand planning. আমাদের সকল পার্টিসিপেন্ট ভোট দিয়েছেন, অর্থাৎ এখানে আমাদের 6 জন পার্টিসিপেন্ট একটি অপশনে ভোট দিয়েছেন এবং একজন পার্টিসিপেন্ট অন্য একটি অপশন চুজ করেছেন। আমরা এবার আমাদের 5 নম্বর কোশ্চেনের দিকে এগোচ্ছি। আমাদের 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে which tool is considered the most important starting skill for supply chain management students? আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্টিসিপেন্ট যারা জয়েন করেছেন তারা এই সেশন থেকে অনেক গুরুত্বপূর্ণ লার্নিং পেয়েছেন এবং আমাদের বেশিরভাগ আনসারই তারা সঠিকভাবে করতে পারছেন। আমরা আমাদের ফাইনাল কোশ্চেনের দিকে এগোচ্ছি। আমাদের সর্বশেষ কোশ্চেনটি হচ্ছে which activity best helps students prepare for an supply chain management career? এই সাথে আমাদের আজকের কুইজ সেশনের সবগুলো কোশ্চেনের আনসার করা শেষ হয়েছে। আমরা এবার আমাদের কুইজের বিজয়ী কে হলো সেটি দেখব। আমরা লিডার বোর্ডে চলে যাচ্ছি। আমরা আমাদের লিডার বোর্ড থেকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ পয়েন্ট অর্জন করেছেন এজেন্ট X9। এখানে আসলে এজেন্ট X9 পার্টিসিপেন্টের সঠিক নামটি তিনি ব্যবহার করেননি। আশা করছিলাম যে হচ্ছে আপনি যদি আপনার সঠিক নামটি এখানে আমি ওকে জেবিন তাসনিম জেবিন তাসমিনকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুইজের সর্বোচ্চ স্কোর করার মাধ্যমে কুইজের বিজয়ী হওয়ার জন্য।
আমরা আমাদের লিডার বোর্ড থেকে দেখতে পাচ্ছি আমাদের কুইজের দ্বিতীয় স্থান পেয়েছে ফরিদ আহমেদ। এবং তৃতীয় স্থান অর্জন করেছে জারিন তাসনিম। এরই সাথে আজকে শেষ হচ্ছে আমাদের এই কুইজ সেশনটি। তো আমরা আমাদের সেশনের সমাপনী পর্যায়ে চলে এসেছি এবং এ পর্যায়ে আমাদের সেশনটির সমাপ্ত করার জন্য আমি আবারও আমাদের সেশনের ইসরাত জাহান মিমকে অনুরোধ করছি। আমরা আমাদের সেশনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই সেশনটিতে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনা আপনাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে স্পষ্ট ধারণা এবং ক্যারিয়ারের জন্য নতুন দিক নির্দেশনা দিয়েছে। এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের সম্মানিত বক্তা এমডি আব্দুল্লাহ আল কাউসার স্যারকে তার মূল্যবান সময় ও বাস্তব অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। একই সাথে ধন্যবাদ জানাই এমবিএসইউ ক্যারিয়ার ক্লাবের পুরো টিমকে এই সুন্দর আয়োজনের জন্য। ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের পথে আমাদের সাথে যুক্ত থাকুন এবং এমবিএসইউ ক্যারিয়ার ক্লাবের পরবর্তী আয়োজনগুলোতে অংশ নিন। ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া, আজকের সেশনটি খুব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।